প্রতিদিন নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের আব্দুল লাভ স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। সকাল সকাল মায়ের চিৎকার চেঁচামেচি আর আপুর ধাক্কাধাক্কিতে ঘুম ভাঙলো। কি আর করার, নামাজ কুরআন শরীফ পড়লাম। 5 ওয়াক্ত নামাজও সকালে কুরআন শরীফ পড়া অভ্যেসে পরিণত করার চেষ্টা করছে। তারপর ছাদে গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। আবার রুমে এসে দেখি আপু বাথরুমে শাওয়ার নিচ্ছে। মাথায় আসলো দুষ্টু বুদ্ধি। আপুর ফোনে অ্যালার্ম দিয়ে রুম থেকে বেরিয়ে গেলাম। আর শুরু হলো রিংটন, যেটা আপুর কল রিংটন। 2 মিনিট পর পর বেজেই চলেছে। বাইরে থেকে শুনতে পাচ্ছি আপুর চিৎকার। আহা কি মজা! সকাল 8টা বাজে, কলেজের জন্য রেডি হচ্ছে। মা খাবার দিল আর বলল ছোট ভাইকে ডেকে নিয়ে আসতে। বাধ্য মেয়ের মতো গেলাম। ছোট ভাইয়ের রুমে উঁকি দিয়ে দেখলাম সে স্কুল ব্যাগ গোছাচ্ছে। সাইদ, মা তোকে যেতে বলেছে। ওকে। ও চলে গেল আর আমি ওর ব্যাগের ভেতর থেকে খাতা নিয়ে তার উপর বড় বড় করে লিখে দিলাম গরু। তারপর চলে আসলাম খাবার খেতে আর কান বন্ধ করে শুনলাম আপুর বকাঝকা অ্যালার্ম দেওয়ার জন্য। অতপর 3 ভাই বোন নাস্তা করে যার যার মতো নিজেদের গন্তব্যে। কলেজের ভেতর ঢুকে ক্যান্টিনের সামনে গিয়ে এক মেয়ের পিঠে দিলাম এক থাপ্পড়। ওরে আল্লাহ, তুই মানুষ কবে হবি? আমি তো পৃথিবীতে মানুষ হয়েই আসছি। মানুষের ধর্ম কি এরকম? দোষ করলে তো শাস্তি পেতেই হবে। আমি আবার কি করলাম? তুই আমার আগে কলেজ আসছস কেন? এটা কোনো দোষ হলো? তুই দেরিতে আসলে আমি কি করব? বেশি কথা বললে জরিমানা দিতে হবে। আমি চুপ। ওই রাক্ষস কই? তোর পিছনে। পিছনে ফিরে দিলাম এক চিমটে। আউচ! আমি আবার কি করলাম? আমার কথা লুকিয়ে শুনছস কেন? 5 টাকা বের কর। কি? জি, যত মিনিট দেরি করবি তত টাকা বাড়বে। ওয়েট, এই নিয়ে ধর। আসলে তুই একটা অদ্ভুত মেয়ে। গুড, ক্লাসে চল। দিনা, চল। ক্লাসে প্রথম ক্লাস মাহিন স্যারের, আমাদের অ্যাকাউন্টিং টিচার। দেখতে যথেষ্ট হ্যান্ডসাম, বয়স 27-28 হবে। এবছরই স্যার কলেজে নতুন জয়েন করেছে। গুড মর্নিং এভরিবডি। গুড মর্নিং টিচার। কেমন আছো সবাই? স্যার, আপনি কি ইংলিশ শিক্ষক? হোয়াট? আপনি ইংরেজিতে প্রথম কথা বলে আবার বাংলা বলা শুরু করেছেন তো, তাই জিজ্ঞেস করলাম। হোয়াট ননসেন্স! স্ট্যান্ড আপ। ওকে, শিক্ষকদের কথা তো অমান্য করতে নেই বলে দাঁড়িয়ে গেলাম। আমাকে দাঁড়ানো দেখে নিশা হাসছিল। শুরু হয়ে গেল আমার কেরামতি। আমি দাঁড়িয়ে নিশার পায়ে দিলাম এক লাথি। আউচ! স্যার পিছনে তাকিয়ে, হোয়াট হ্যাপেন নিসা? স্যার, নাফিসা আমাকে রাঠিয়ে দিছে। হোয়াট ইজ রং উইথ ইউ নাফিসা? স্যার আমাকে মনে হয় মশা কামড় দিয়েছে, তাই পা নাড়াতে গিয়ে নিশার পায়ে লাথি লেগে গেল। ওকে, সিট ডাউন। ধন্যবাদ স্যার। তুই নিজেকে বাঁচাতে আমাকে টানলি কেন? তুই আমার বেষ্ট, তাই? তাহলে আমি কে? 5 টাকা দিয়ে বলতেছি, তুই কে? না, আমার কাছে টাকা নেই। মিথ্যে বলস কেন? এখন 10 টাকা দে, দিবি নাকি আমি নিব? দাঁড়া দিচ্ছি, নে। আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে বাকিটা করে আসবা। নাফিসা, ছুটির পর আমার সাথে দেখা করবা। কেন স্যার, এখন দেখেননি? শাট আপ, যা বলছি তা করবা। ওকে, ছুটির সময়। ওই, তুই বললি না আমি কে? কেন, তুই নিজে জানোস না তুই কে? বাসায় গিয়ে তোর মাকে জিজ্ঞেস করিস তুই কে। তবে রে। এক দৌড়ে টিচার রুমে। স্যার আসবো? নাফিসা এসো, বসো এখানে। চেয়ার টেনে বসলাম। তুমি ক্লাসে এমন দুষ্টুমি করো কেন? এতে তোমারও তোমার ফ্রেন্ডদের পড়াশোনার ক্ষতি হবে, সেটা কি তুমি বোঝো না? স্যার, আজকে আমি তো কোনো দুষ্টুমি করিনি, শুধু দিনার কাছ থেকে 10 টাকা নিয়েছি। আর আমার পরীক্ষার রেজাল্টও তো ভালো আছে। আর দুষ্টুমি করলে মন ভালো থাকে, আর মন ভালো থাকলে শরীর ভালো থাকে, আর শরীর ভালো থাকলে পড়াশোনা করতে ভালো লাগে। ওকে ওকে, স্টপ স্টপ। দিনার কাছ থেকে 10 টাকা নিস কেন? স্যার, এটা সিক্রেট, কাউকে বলা যাবে না। ওকে, তুমি এখন যাও। ওকে স্যার। কি রে, কি বললো স্যার? বলছি বেশি বেশি দুষ্টুমি করতে আর নিশা ও দিনার থেকে জরিমানা নিতে। স্টুপিড, চল এখন। রাস্তায়। ওই, আজ কত টাকা দিবি? 5 + 10 + 5 20 / 2।
ইকুয়াল 10 টাকা করে। আমাদের জন্য দোয়া নিয়ে আসিস। তিনজনই হাহা। তারপর 20 টাকা রাস্তায় দুজন অসহায় লোককে দিয়ে আমরা তিনজন আইসক্রিমের দোকানে গিয়ে 3টা টক আইসক্রিম কিনলাম। যার যার খরচ সে বহন করলাম। তারপর হেঁটে হেঁটে বাসায় চলে আসলাম। বাসায় এসে মা মা মা। কি হয়েছে? এমন মা মা ডাকা শুরু করছিস কেন? ওকে যাও, আজ থেকে খালে ডাকবো। দিব একটা থাপ্পড়, যা। যাচ্ছি। ফ্রেশ হয়ে সোফায় বসে আছে, এমন সময় শাহিদ আসলো। মা, কি হয়েছে? দেখো আপু আমার খাতায় কি লিখে দিছে। এর জন্য আজ আমি স্যারের কাছে বকা খাইছি। কি রে, এগুলো কি করছস? তোদের জ্বালায় আর ভালো লাগে না, মন চায় সব ছেড়ে চলে যায় কোনো দিকে। আমি দেখলাম পরিস্থিতি খুব খারাপ, তাই সোফা থেকে উঠে রুমে যাওয়ার সময় বললাম, মা আমাকে সাথে নিয়ে যেও, আর না হয় ঠিকানা দিয়ে যেও, আমি চলে যাব পরের দিন। আজ ফজরের আজান শুনে আমি উঠে পড়েছি। সবার আগে নামাজ পড়ে আপুকে ডাকলাম। অতক্ষণে মা বাবা উঠে নামাজ পড়লো। এবার আমি সাইদের রুমে ওকে ডাকলাম। ও না ওঠায় বোতল থেকে একটু পানি নিয়ে তার চোখের উপর ঢেলে দিলাম। এবার তাড়াতাড়ি উঠে পড়লো। আর বুঝতে বাকি রইল না এটা কেন করলাম, তাই ও কিছু না বলেই নামাজ পড়ার জন্য চলে গেল। তারপর স্টাডি রুমে গিয়ে সাইদকে হেল্প করলাম হোমওয়ার্ক কমপ্লিট করতে। আপু দয়া করে আজ কিছু উল্টাপাল্টা করো না প্লিজ। বাবা আমার জন্য চকলেট আনলে অর্ধেক তোমাকে দিব। ঘুষ দিতে চাইছোস? জরিমানা হবে এখন। আপু প্লিজ। ওকে, একটা কাজ করে দিতে হবে, তাহলে কিছু করব না। কি কাজ? কাল নানু বাড়ি যাব, এটা মাকে বলে রাজি করাবে। এটা তো তুমিই বলতে পারো, আর আমি বললে মা রাজি হবে? সেটা তো দেখার বিষয়। ওকে। তারপর সবাই একসাথে নাস্তা করতে বসলাম। আপু আজকে ভার্সিটি থেকে আসার সময় আমার জন্য একটা গোলাপ ফুলের চারা নিয়ে আসবা। কি সুন্দর আবদার, পারবো না আমি। তোমার মোবাইলটা জানি কোথায় রাখছো। আমার ফোন দে তাড়াতাড়ি। আমার আবদার অ্যাকসেপ্ট করে ফেলো তাড়াতাড়ি। পারবো না। ভেবে বলছো তো? ওকে, চেষ্টা করব, এবার দে। না, প্রমিস করতে হবে। দেখেছো সকাল সকাল কি শুরু করেছে? ফাজলামো বাদ দিয়ে নাস্তা শেষ করে কলেজে যা। নাস্তা তো শেষ, ফোনটাও আছে বেশ, বলে রুমে চলে আসলাম আর রেডি হয়ে গেলাম কলেজে যাওয়ার জন্য। আপু এদিকে মোবাইল খুঁজে খুঁজেই ক্লান্ত। আমি কলেজ ব্যাগ নিয়ে বের হয়ে আসছিলাম তখন এই দাঁড়া, আমি ফুল গাছ আনবো, প্রমিস। এবার আমার ফোন দে। ফোন তোমার ব্যাগে রাখা আছে। কিছুক্ষণের মধ্যে আমি কলেজে পৌঁছে গেলাম। দিনা ও নিশাও চলে এসেছে। তারপর 3 বেষ্টু গিয়ে ক্লাসের মাঝখানে বেঞ্চে বসলাম। আমাদের প্রথম ক্লাসটা মাহেন স্যারের। এখন 9:50 বাজে। চল প্লেন বানাই। ওকে। নিশার ব্যাগ থেকে খাতা নিয়ে 3টা কাগজ ছিঁড়ে নিলাম। তারপর তাদের দুজনকে 2টো কাগজ দিয়ে বললাম কাগজের প্লেন বানাতে। তাড়াতাড়ি বানা, দেখি কাঠটা বেশি ওড়ে। আমার খাতাটাই তো চোখে পড়লো। কথা কম কাজ বেশি। 10টা 4 বেজে গেছে, স্যার এখনও আসেনি। দিনা প্রথম তোরটা ওরা। সব সময় তোরটা পিছনে দিস কেন? ওকে, আজ আমারটা দ্বিতীয় রাখলাম, এবার ওরা। দিনা পরের দিকে মারল। আফসোস, ফ্যানের বাতাসে তার প্লেন উড়িয়ে নিয়ে এক ছেলের মাথায় পড়ল। ছেলেটা তখন মনোযোগ দিয়ে পড়ছিল। প্লেনটা নিয়ে ছেলেটার আগে গজগজ করতে প্লেনটি ছিঁড়ে ফেলল। আমাদের হাসি দেখি কে। হয়েছে, এবার তোরটা ওরা। দেখ আমারটা কত দূরে যায়। আমি মারলাম দরজার দিকে। আমি সহ সবাই তো হাঁ হয়ে আছি। আমার প্লেন গিয়ে মাহিন স্যারের কপালে। OMG! স্যার প্লেনটি নিয়ে রুমে প্রবেশ করলেন। প্ল্যানটি তো খুব সুন্দর হয়েছে, কে বানিয়েছে? মিথ্যে বলার অভ্যাস আমার নেই, বলেই চলে। আমি দাঁড়িয়ে গেলাম। স্যার আমি বানিয়েছি। ক্লাসে প্ল্যান বানাতে আসো নাকি পড়াশোনা করতে আসো? স্যার পড়াশোনা করতে। তাহলে প্লেন কেন বানিয়েছো? আসলে স্যার 10টা বেজে গেছে, আপনি আসছিলেন না, তাই প্লেনটা পাঠালাম আপনাকে আনার জন্য। সব সময় দুষ্টুমি করায় ব্যস্ত থাকো, চুপচাপ বস। জি স্যার। ডিয়ার স্টুডেন্ট, লাস্ট ক্লাসে আমরা কতটুকু শেষ করেছিলাম? স্যার পড়া শুরু করার আগে একটা কথা বলতে চাই। বলো, কি কথা? স্যার নিশার প্লেনটি এখনও ওড়ানো হয়নি, ওটা উড়িয়ে দিই। জাস্ট শেট আপ নাফিসা, হোয়াট ইজ রং উইথ ইউ? দিন দিন তোমার পাগলামি বেড়েই চলেছে। কখনো শিক্ষকদের সাথে মজা করা, কখনো সহপাঠীদের সাথে ঝগড়া,
কখনো বান্ধবীদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়া? এগুলো কি? তোমার পরিবারে কি তোমাকে এগুলোই শিখিয়েছে? ব্যাগ রেখে বের হও আমার ক্লাস থেকে। যতক্ষণ পর্যন্ত আমার ক্লাস শেষ না হবে ততক্ষণ তুমি মাঠেই দাঁড়িয়ে থাকবে। আমি মন খারাপ করে ক্লাস থেকে বের হয়ে গেলাম। সবাই স্তব্ধ হয়ে বসে আছে। আমি মাঠে গিয়ে হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 10টা 30 বেজে গেছে। 45 মিনিটের ক্লাস, তার মানে 15 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে। 15 মিনিটের পর আবার চুপচাপ ক্লাসে ঢুকলাম। নিশাকে বললাম, তোর জন্য আমি শাস্তি পেয়েছি। 15 মিনিট দাঁড়িয়েছিলাম, এখন তোর জরিমানা 15 টাকা। আমি আবার কি করলাম? আমি কি বলছি এসব করতে? আমি কিছু জানি না, 15 টাকা দিবি তুই। ওকে নে। দিনা মিলিমিলি হাসছে। এই, তুই হাসলি কেন? অন্যের দুঃখ দেখলে হাসি পায়? 5 টাকা দে এখন। 5 টাকা নিয়ে নিশাকে 5 টাকা দিয়ে দিলাম। আজ বাকি সব ক্লাস মন খারাপ করে চুপচাপ করলাম। ছুটির সময় কলেজ গেটের সামনে। দিনা, নিশা তোরা একটু দাঁড়া, আমি দোকান থেকে আসছি। আমি চলে গেলাম। ওরা দুজন দাঁড়িয়ে কথা বলছে। এমন সময় দিনা, নিশা, আমি শুনলাম আজও নাকি নাফিসা তোমাদের কাছ থেকে টাকা নিয়েছে। জি স্যার, কিন্তু ও আজ আপনার কথায় খুব অপমানিত হয়েছে। ও আমাদের থেকে ছিনিয়ে টাকা নেয় না। জি স্যার, নাফিসা কোনো খারাপ উদ্দেশ্যে আমাদের থেকে টাকা নেই না। আমরা 3জন প্রায় রাস্তার অসহায় লোকদের কিছু টাকা দিয়ে সাহায্য করি, আর নাফিসা শুধুমাত্র মজা করার জন্য জরিমানা স্বরূপ টাকাটা নেয়। তারপর বাসায় যাওয়ার সময় দান করে বাসায় যায়। আরও আমাদের 2জন আর ওর পরিবারের সদস্য ছাড়া কারোর কাছ থেকে এমন জরিমানা আবদার করে না। আমি দোকান থেকে কিছু চুইংগাম কিনে গেটের কাছে ফিরেছিলাম। তখন দেখলাম মাহিন স্যার ওদের সাথে দাঁড়িয়ে আছে। তাই আর সেখানে না গিয়ে বাড়ির উদ্দেশ্যে তাদের সামনে দিয়ে চলে আসছিলাম। মাহিন স্যার, দিনা ও নিশা আমাকে দেখে ব্যাপারটা বুঝতে পেরেছে। তাই দিনা স্যারকে বলল, স্যার, আমরা এখন আসি। ওকে, যাও। তারপর দিনা ও নিশা আমার সাথে চলে আসলো। দুজনকে 2টা চুইংগম দিলাম। আর রাস্তায় বসে থাকা 2জন লোককে আমি 20 টাকা দিলাম। ভিখারিদের টাকা দেওয়ার সময় মাহিন স্যার গাড়ি থেকে বিষয়টা লক্ষ্য করেছে। রাস্তায় আমি আর কোনো কথা বলিনি। বাসায় কলিং বেল বাজতেই আপু দরজা খুলে দিল। কোনো কথা না বলে ভিতরে চলে আসলাম। আজ এত চুপচাপ কেন? আমি গোলাপ চা এনেছি, বারান্দায় রাখা আছে। আমি সোজা রুমে গিয়ে ফ্রেশ হয়ে জোহরের নামাজ পড়ে নিলাম। লাঞ্চ করে দিলাম এক ঘুম। বিকেলে ঘুম থেকে উঠে নামাজের পরে কিছুক্ষণ ছাদে হাঁটলাম ও ছাদে একটা টবে ফুলের গাছটি লাগিয়ে দিলাম। তারপর রুমে এসে আমার জামা কাপড় ব্যাগ গোছানো শুরু করলাম। কেন শুরু করলি যে? বাসা ছেড়ে চলে যাবি নাকি? হুম। কেন? তোর আবার কি হলো? তোমরা তো আমার দুষ্টুমি পছন্দ করো না, তাই চলে যাব। তোমরা শান্তিতে থাকতে পারবা। ও বাবা, কার মুখে কি শুনছি? নাফিসার মুখে কথা শুনছো? ইচ্ছে হলে আমার সাথে থেকে যেতে পারো। না, তুই যা। সন্ধ্যায় স্টাডি রুমে পড়তে বসলাম। শাহিদ, মাকে বলেছিস? বলছে বাবাকে বলতে। ডিনারের জন্য মা ডাকলো, বাবাও এসে গেছে। সবাই একসাথে খেতে বসলাম। বাবা, কাল সকালে নানু বাসায় যাব। কেন? কেন আবার? বেড়াতে। কিছু বললো না কেন? আমি না করলে কি যাওয়া অভাবে? তার মানে কি তুমি না করতে চাইছো? না, যা। ইস, ও, এই জন্যই বিকেলে ব্যাগ গোছানো শুরু করলি? তো আমাকে আগে বললে কি হতো? তোমাকে বললে এতক্ষণে ব্যাগ গুছিয়ে নিতা আর নানু বাড়ির সবাইকে জানিয়ে দিতা। আমি ভাইকে ফোন করে জানিয়ে দিই। না, খবরদার, কেউ যাতে না জানতে পারে। কেন? কারণ নাফিসার কথা জানতে পারলে সবাই সাথে সাথে বাড়ি থেকে পালানো শুরু করবে। হঠাৎ করে যাওয়ার মজাটাই আলাদা। আমার স্কুল থেকে তো ছুটিই নিইনি। নাফিসা সরকার তোদের সবাইকে নানু বাড়ি যাওয়ার ছুটি দিয়েছে। তারপর সবাই ঘুমাতে যে যার রুমে চলে আসলাম। আমি আর আপু একসাথে থাকি। আপু, ইমা আপুকে কল দাও। কেন? বলো কাল নানু বাড়ি চলে আসতে, কিন্তু কাউকে যেন না বলে আমরা যাচ্ছি এই কথা। ওকে। সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো কাজ করে নানু বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লাম। সবাইকে তাড়া দিয়ে আমিও রেডি হয়ে গেলাম। নানু বাড়ি বেশি দূরে নয়, নারায়ণগঞ্জ, তাই যেতে 1 ঘন্টা সময় লাগে। আমরা 10টার দিকে রওনা দিলাম। গাড়িতে বসে আছি। চলুন 1 ঘন্টায় নানু বাড়ি সম্পর্কে বলে নিই। আমার নানা নানি নেই, 3 মামা আছে। বড় মামার 1 ছেলে ইমরান, মাস্টার্সে ভর্তি হয়েছে এবার। 1 মেয়ে ইমা, সবার বড় আপু, অনার্স শেষে বিয়ে হয়ে গেছে। একটা ছেলে আছে, বয়স 2 বছর। মেজো মামার জমজ 2 মেয়ে, হিমা, হিয়া, দুজনেই ক্লাস 7-এ পড়ে।
ছোট মামার এক ছেলে, রেহান, ক্লাস 3-তে পড়ে। আর আমাদেরটা তো অনেক আগেই জেনে গেছেন, বাকিটুকু বলে দিচ্ছি। আমি হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রী। আমার বড় আপু শান্তা হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স 3য় বর্ষের ছাত্রী। দুজনে একই ভার্সিটিতে পড়ি, কিন্তু কেউ জানে না আমরা দু বোন। যদিও দুজনের চেহারা দেখে অনেকেই কনফিউজড থাকে। আর শাহিদ ক্লাস 4-এ পড়ে, তবে আচার আচরণ দেখে বোঝা যায় ক্লাস 5-এর ছাত্র। অনেক কথা বলে ফেললাম। নানুর বাড়ি এসে গেছি, এখন গাড়ি থেকে নামতে হবে, না হলে আবার ড্রাইভার আমাকে নিয়ে চলে যাবে। টাটা। দিনা, আজ নাফিসা আসেনি কেন? জানি না তো স্যার, আমাদের কিছু বলেনি। সে কি কালকের বিষয় নিয়ে মন খারাপ করে আছে? কি জানি স্যার, কাল থেকেই মন খারাপ করে ছিল। আর কয়েকবার কল দিলাম, ফোনও বন্ধ। ও আচ্ছা, আবার পরে ট্রাই করো। ওকে স্যার। নানুর বাসায় কলিং বেল বাজাতে ছোট মামি দরজা খুলে দিল। আমি সালাম জানিয়ে ভিতরে চলে গেলাম। মামি তো আমাদের দেখে হাঁ হয়ে গেছে। মামি, এত বড় হাঁ করলে মশা না হাতেও ঢুকতে পারে। ভাবি, দেখো কারা আসছে। তারপর বড় মামি, মেজো মামি, বড় মামা সবাই আসলো। আমাদের দেখে সবাই অবাক। তার আমি হেসে যাচ্ছি, যেটা আমার স্বভাব। কিরে, তোরা আসবি তা আগে জানাসনি কেন? আগে জানলে তোমার ছেলেমেয়েরা বাড়ি ছেড়ে পালিয়ে যেত। কিছুক্ষণ পর ইমা আপুও চলে এলো। তারপর ফ্রেশ হয়ে আমরা 3 বোন সবাই বসে টিভি দেখছিলাম, আর বাকি সবাই গল্প করছিল। এমন সময় কলিং বেল বেজে উঠলো। মেজো মামি যাচ্ছিল দরজা খুলতে, আমি মামিকে আটকে নিজে দরজা খুলে দিলাম। সারপ্রাইজ! আমি কাকে দেখছি? নাফিসাকে। রেহান এসে আমাকে জড়িয়ে ধরলো। আপু, তুমি আসবে? কেউ তো আগে বললো না। কেউ জানলে তো বলবে। এখন তোরা ভেতরে আসবি নাকি দরজা বন্ধ করে দিব? আমার কাপড় চোপড় দিয়ে বন্ধ করে দাও। দাঁড়া, চিরদিনের জন্য বন্ধ করে দিব। সাথে সাথে সবাই ঘরে ঢুকে পড়লো। আম্মু, আজ আপুরা আসবে, তুমি বলনি কেন? আমি না জানলে কিভাবে বলবো? আগে জানলে তো তোর নানা বাড়ি চলে যেতে। নাফিসা, তুই একদম ঠিক করেছিস কাউকে না বলে। তুই যতদিন থাকবি এরা সবাই মানুষের মতো হয়ে থাকবে। তারপর সবাই মজা করতে করতে একসময় বিকাল হয়ে গেল। কিন্তু এবার নামাজের কথা হিয়া, হিমা, রেহান কাউকে এবার বলতে হয়নি, কারণ ওরা যথাসময়ে নামাজ পড়েছে। বিকেলে আমরা সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছিলাম। এমন সময় ইমরান ভাইয়া আসলো। এবারও আমি গিয়ে দরজা খুলে দিলাম। আমাকে দেখে ভাইয়ার চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কি ভাইয়া, ভিতরে আসবে না? আমি মনে হয় ভুল বাড়িতে এসে পড়েছি, আমি এখন যাই। আরে আরে, ভুল যেহেতু করেছো এত সহজে যেতে দিই কি করে? টেনে ভাইয়াকে ভিতরে নিয়ে আসলাম। বাবা, তুমি আমার সাথে এমন কিভাবে করতে পারলে? নিজের ছেলেকে ফাঁসিয়ে দিলে এই পাজি মেয়ের সাথে? এতদিন পর মনে হচ্ছে এই বাড়িতে শাসন করার মতো কেউ এসেছে। ভাইয়া চিন্তা করো না, ভুল যেহেতু করেছো শাস্তি তো পাবেই। বোন আমার, এবারের মতন মাফ কর, প্রতিবারের মতন এবার আমার জ্বালাস না। আরে ভাইয়া কি বলছো? তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র বড় ভাই, কি করে তোমাকে ভালো রাখা যায়? তারপর রাতে সবাই একসাথে ডিনার করে ভাই বোন সবাই মিলে ছাদে গিয়ে আড্ডা দিলাম। আর সাথে তো দুষ্টুমি ফ্রি আছেই। আর বড়রা ড্রয়িং রুমে গল্প করছিল। তারপর আমরা নিচে চলে আসলাম ঘুমানোর জন্য। আমি, শান্তা আপু, ইমা আপু, হিয়া, হিমা একসাথে দুটো বিছানার আসবাবপত্র একসাথে নিয়ে একটা রুমে ফ্লোরে বিছানা করে নিলাম। আর ইমরান ভাইয়া, শাহিদ ও রেহান 3জন ভাইয়াই রুমে। আমি আসার সময় ভাইয়া ল্যাপটপটা জোর করে সাথে নিয়ে আসলাম একটা মুভি দেখার জন্য। আর শাহিদ ও রেহান ভাইয়ার ফোন নিয়ে গেছে গেম খেলার জন্য। আল্লাহ, সব ঝড় আমার উপর থেকে কেন যায়? আমার ফোন ল্যাপটপ নিয়ে নিছস, আমাকে কোনো দিকে নিয়ে যা। ভাইয়া, তুমি বনবাসে যাও। কিছুক্ষণ পর সবাই যে যার মতো ঘুমিয়ে পড়লাম। এমা, আপনারা জেগে আছেন কেন? সবাই ঘুমিয়ে পড়েন, কাল সকাল সকাল উঠতে হবে তো। গুড নাইট এভরিবডি। সকালে আমি আর আপু আজান শুনে উঠে পড়লাম, কিন্তু সবাই এখনও ওঠেনি। আমি ড্রয়িং রুমে এসে সাউন্ড বক্সে মোবাইলে রেকর্ড করা আজান ফুল সাউন্ডে ছেড়ে দিলাম। এতক্ষণে সবাই উঠে ড্রয়িং রুমে এসে পড়লো। সকাল সকাল কি শুরু করলে এগুলো? মসজিদে আজান কি শুনতে পাস না? আমি তো শুনেছি, কিন্তু তোমরা শুনতে পাওনি, তাই ব্যবস্থা নিলামই। ওয়াও আপু, গ্রেট আইডিয়া। যা, এবার নামাজ পড়ে নে, সময় চলে যাচ্ছে। নামাজ পড়ে আমি, শাহিদ ও রেহান ছাদে গিয়ে ফুল গাছে পানি দিলাম। ওয়াও, চিনিয়া ফুল, গাছটি তো অনেক সুন্দর। আমি এটা নিয়ে যাবো। এটা হিয়া আপু এনেছে। কে এনেছে সেটা দেখার বিষয় না, কে নিয়ে যাবে সেটা দেখার বিষয়।
রুমে এসে দেখি শান্তা ও ইমা আপু গল্প করছিল। আমি এসে পিছন দিয়ে জড়িয়ে ধরলাম। দু বোন সারাদিন কি গল্প করো, আমাকেও শোনাও। তোকে কেন বলবো? যা ভাগ। আমাকে ইগনোর করা, একটু পর আবার পেছনে ঘোরো না। বইই গেছে। দেখা যাবে। ইমরান ভাইয়া রুমে এসে উকি দিয়ে দেখলাম ভাইয়া জানালার পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। আমি গিয়ে পিছনে দাঁড়াম। কার সাথে কথা বলছো? তোকে কেন বলবো? ওকে বলতে হবে না ভাইয়া। আজ যেন কি বার? কেন আজ শুক্রবার? ও আপনি ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন না তো আবার? আমি পারবো না, আমার কাজ আছে। বাহ, কি বুদ্ধিমান ভাই আমার, বলার আগেই বোঝা যায়। তাই কাজটা কি প্রিয়তমাকে নিয়ে ঘুরতে যাওয়া? সে যাই হোক, আমি পারবো না রান্না। ওই, এটা আমার নানা বাড়ি, তোমার না। দেখা যাক নিয়ে যাও কি না। দরজার সামনে গিয়ে পেছনে তাকিয়ে ভাইয়া তিশা যেন কে মামা জানে তো। আমি দৌড়। নাফিসা আয়। আমি এদিকে বড় মামিকে পটিয়ে ফেলেছি সবাই একসাথে নাস্তা করার সময়। ইমরান আর নাসিপাকে নিয়ে ঘুরতে যা। বাবা আমার আজ কাজ আছে। ওকে, তাহলে আমি নিয়ে যাব। ধন্য। মিথ্যে কথা, ভাইয়ার কোনো কাজ নেই বলে দিব। ওকে ওকে, আমি নিয়ে যাব। আজ অনেক মজা হবো। থ্যাংক ইউ আপু। হয়েছে, চকলেটের 80% আমাকে দিলেই হবে। 100% নিয়ে যাও। আমাদের তো 1%ও দিতে চাস না। তোমরা তো ভাইয়াকে রাজি করাতে পারো না। চুপ থাক, তোদের কথা শুনে আমার পেট ভরে গেছে। মামি একজনের খাবার বাঁচিয়ে দিয়েছে। ভাইয়াকে তাড়া দিয়ে আমি শাহিদ ও রেহান রেডি হয়ে গেছি। ভাইয়াও রেডি। কিছুক্ষণ পর দেখি হিয়া, হিমা, ইমা আপু, শান্তা আপু সবাই রেডি হয়ে বসে আছে। তোমরা কোথায় যাচ্ছ? কেন, ভাইয়ার কি তোর একার? আমরাও যে আছি তোদের সাথে। সকালে কি বলেছিলাম মনে আছে? আমি তোমাদের নিব না। প্লিজ বোন আমার, অনেক দিন ধরে ঘুরতে যায় না, নিয়ে যা। দেখেছো, আমার পেছনেই ঘুরতে হচ্ছে। হয়েছে, আর কথা শোনাস না। এবার তো চল। ভাইয়া তোমার ওয়ালেট দেখি। ইয়েস, আর দেখতে হবে না, যথেষ্ট টাকা দিছি, তোর মামাও দিছে। চলো। আমরা নারায়ণগঞ্জের কয়েকটা জায়গা ঘুরলাম, তারপর রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নিলাম। বিল বেশি হয়নি, মাত্র 7,300 টাকা। তারপর সোনারগাঁয়ের জাদুঘরে গেলাম। রেহান সারাক্ষণ আমার হাত ধরেই হাঁটছে। সন্ধ্যের সময় বাসায় ফিরেছিলাম। ভাইয়া চলো ফুচকা খাবো। তোর পেটে এখনো জায়গা আছে, চল। তারপর খেলাম ফুচকা। আমি আর হিমা ফার্স্ট, আর সবাই লাস্ট। তারপর হাঁটার সময় আমি হোঁচট খেয়ে রাস্তায় পড়ে গেলাম। আমাকে সারাদিন জ্বালানোর শাস্তি, বুঝলি? চুপ কর তো তুই। মেয়েটা ব্যথা পাচ্ছে আর তুই হাসছিস। রাস্তায় আমি আর কোনো কথা বলিনি, একদম সাইলেন্ট। বাসায় কলিং বেল বাজাতেই ছোটো মামি দরজা খুলে দিল। আমি চুপচাপ ঘরে ঢুকে সোফায় বসে পড়লাম। কিরে এমন চুপচাপ কেন? মা, তোমার মেয়ে রাস্তায় হুচুট খেয়ে পড়ে গেছে। সে কি? কোথায় ব্যথা পাইছো দেখি? আমার কোনোয়ের দিকে কিছুটা ছিলে গেছে। মামি মলম লাগিয়ে দিচ্ছে সোফায় বসে। ফুবি, তোমার মেয়ে বিশ্বঘাতক, এত খাবার খেয়ে টিকবে কি করে, তাই পড়ে গেছে। চুপ থাকবি তুই? আমার মেয়েকে এত অপমান? তোমার মেয়ে না শুধু, নাফিসার উসিলায় আজ সবগুলোই জ্বালাইছে। আজ খেয়ে খেয়ে আমার পকেট খালি। ভাইয়া, খাওয়ানোর পর এখন খোটা দিচ্ছিস? বদহজম হবে কিন্তু। শয়তান, থাকবো না তোদের বাড়িতে, কাল সকালেই চলে যাব। আমি রুমে চলে আসলাম। বাবারে কি রাগ। তারপর মামা মামি সবাই বকছে ভাইয়াকে। যাক বাবা, ঘুরতেও নিয়ে গেলাম আমি, আবার সবার বকাও খেলাম। একটু পর দিনামায়ের ফোনে কল আসলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী রে, তোর ফোন অফ কেন? কলেজে আসোস না কেন? আমি নানু বাড়ি এসেছি। হুট করে চলে গেলি, কিছু বলতেও না। কবে আসবি? হুট করে চলে এসেছি, আবার হুট করেই চলে আসবো। কি অদ্ভুত মেয়ে। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। আমি আর রাতে খাইনি, সবাই খেয়ে ঘুমিয়ে পড়লো। সকালে মা ব্যাগ গোছাও, বাসায় যাব। এত সকালে? বাসায় গিয়ে কলেজ যাব, তাড়াতাড়ি করো, এখনই যেতে হবে। আর কিছু বলো না। ওকে। তারপর চলে আসলাম চুপি চুপি। বড় মামা বড় মামিকে বলে অনেকবার বলেও আটকাতে পারেনি, কিন্তু জিনিয়া ফুল গাছ আনতে ভুলিনি। আম্মু, পপি নাফিসা আপুরা কই? দেখছি না যে। বাসায় চলে গেছে। কি? ভাইয়া? রেহানের ডাকে সবাই চলে এসেছে। আয় রেহান না।
এমন চিৎকার করছিস কেন? কি হয়েছে? নাফিসা আপু বাসায় চলে গেছে। কি? কেন খুশি হোসনি? তোদের নাকি খুব জ্বালাই। এখন শান্তিতে থাক। বাবা, আমরা দুষ্টুমি করে বলি এগুলো, তাই বলে রাগ করে চলে যাবে? চাচ্চু, হয়েছে, থাক। এখন আর আফসোস করতে হবে না। তোরা চাইলে ওর রাগ ভাঙতে পারিস। কিভাবে? কাল নাফিসার জন্মদিন। ইয়েস, আমরা আজ রাতেই ফুবির বাড়ি যাব। ও 2 দিন থাকছে তো কি হয়েছে, আমরা 7 দিন থাকবো। বাচ্চারা যারা যেতে চাও সন্ধ্যায় রেডি থেকো। কি রে, আমাদের নিবি না? বাসা খালি রেখে কীভাবে যাব? তোমরা অন্য সময় যেও, আজ আমরা ভাই বোনরা যাব। আপু থ্যাঙ্কস, তুমিও রেডি থেকো। এই মাসে এটা বলতে হবে না। আমি এমনিতেই যেতাম। তোরা না গেলেও রেহান, নিহিমা। ইয়াহু, লেটস গো টু ফুপি বাড়ি। আমি বাসায় এসে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। আপু আমার একটু আগেই বেরিয়ে গেল। আমরা একই কলেজে পড়লেও একসাথে যাই না। বাসা থেকে কলেজ বেশি দূর না হওয়ায় হেঁটেই যাই। যাওয়ার সময় দেখলাম এক দাদু দাঁড়িয়ে আছে রাস্তা পার হওয়ার জন্য, কিন্তু মেইন রাস্তায় গাড়িই বেশি চলছে, তাই দাদুকে ধরে রাস্তা পার হতে সাহায্য করলাম। কিন্তু গাড়ি তো বেশিই চলছে, মাঝ রাস্তায় আটকে গেলাম। এমন সময় একটা গাড়ি এসে ব্রেক কষলো, তারপর রাস্তা পার হলাম। ওমা, এ তো দেখছি মাহিন স্যারের গাড়ি। স্যার আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে গাড়ি ছেড়ে দিল। দাদু আমাকে বলল, আল্লাহ তোমার মঙ্গল করুক, অনেক বড় হও দাদুমণি। দাদু আর কত বড় হব? আমার উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি। আরও বড় হলে তো আমাকে সমাজ ছেড়ে বনবাসে দিন কাটাতে হবে দাদু। কিছুক্ষণের মধ্যে আমি কলেজে পৌঁছে গেলাম। ক্লাসে ঢুকে দেখলাম দিনা ও নিশা প্রথম বেঞ্চে বসে কী যেন লিখছে। আমি আমার ব্যাগটা ঢিল দিয়ে ওদের ওপর ফেলে দিলাম। কোন হারামি রে? নাসিয়া, আরে আসতে, না হলে মুখে হাতি যাবে। তুই এখানে কি করে? তুই না কাল রাতে বললি তুই নানু বাসায়। কাল রাতে ছিলাম নানু বাসায়, এখন কলেজে। এত তাড়াতাড়ি চড়িয়ে এলি যে? আমার ইচ্ছা। ওকে, বস। বৃহস্পতিবার স্যার তোর কথা জিজ্ঞেস করছিল। স্যার ভাবছে স্যারের কথায় রাগ করে কলেজে আসিসনি। ওই দিন যেই রাগ করছিলি, আমরা তো ভাবছি কলেজে আর আসবিই না। নাফিসা কারোর সাথে রাগ করে কোনো কাজ করে না। ওই দিনের নোটগুলো দে তো তাড়াতাড়ি। রে, আমি নোট করছি। কিছুক্ষণ পর স্যার আসলো। গুড মর্নিং এভরিবডি। গুড মর্নিং স্যার। আরে নাফিসা, আজ তোমরা প্রথম বেঞ্চে। কেন স্যার, এটা কি অন্য কারোর জন্য বরাদ্দ করা? না, ওকে, তোমাদের সবার জন্য আজ গুড নিউজ আছে। 4 দিন পর আমরা কলেজ থেকে বান্দরবন ট্যুরে যাব। অনলি ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, অল সিজন। ইয়ে। আমরা সেখানে 2 দিন থাকব। তোমরা আজ থেকে প্রস্তুতি নাও, আবার বেশি উত্তেজিত হয়ে পড়ালেখা ভুলে যেও না। স্যার, একটা লোহার খাঁচার ব্যবস্থা করতে পারবেন? কেন? স্যার, বান্দরবন যেহেতু যাব, সেখান থেকে আসার সময় বাঁদর ধরে নিয়ে আসবো। হাউ ফানি। নো স্যার, এটা ফানি না, মানির ব্যাপার। নাফিসা, চিন্তা করিস না, আমি আমার টমির খাঁচা নিয়ে আসবো। ওকে, আনছি। তারপর একে একে সব ক্লাস করে নিলাম। ছুটির সময় আমি, নিশা ও দিনা ক্লাস থেকে বের হয়ে আসছিলাম। ক্যান্টিনের সামনে। এক্সকিউজ মি আপু। আমাকে বলছেন? জি। হ্যাঁ বলুন। তোমার নাম কি? এক্সকিউজ মি মানে? মানে ওর নাম এক্সকিউজ মি? এটা আবার কেমন নাম? আপনি যেমনটা ডেকেছেন। ছেলেটা ভ্যাবাচেকা খেয়ে চলে গেল। এমনি মাহিন স্যার এসে হাজির। এত হাসাহাসি কেন? ছেলেটিকে বোকা বানানোর জন্য? বুঝতেই তো পেরেছেন স্যার, তাহলে আবার জিজ্ঞেস করেছেন কেন? ও হ্যাঁ, তাই তো নাফিসা, সরি। ওই দিনের জন্য আমি আসলে বুঝতে পারিনি, তাই তোমাকে বেশি বলে ফেলেছি। ইটস ওকে স্যার, না জেনে কাউকে কিছু উল্টাপাল্টা বলা ঠিক না, বুঝতে পেরেছেন? এখানে কিন্তু আমি আপনার শিক্ষক হয়ে গেলাম। তা এই ভুলের জন্য আমার জরিমানা ধার্য করবা না? না স্যার, আমি আপনাকে শাস্তি দেব। কি শাস্তি? আপনি আজ বাসায় যাওয়ার সময় কোনো ব্যক্তিকে দেখে যদি মায়া হয়, তাহলে তাকে আপনার সামর্থ্য অনুযায়ী সাহায্য করবেন। এটাই আপনার শাস্তি। ওকে, অ্যাকসেপ্টেড। আচ্ছা,
থার্ড ইয়ারের পরে শান্তা, তোমার কিছু হয়? যেহেতু থার্ড ইয়ারে পড়ে সেহেতু আমার সিনিয়র আপু হবে। আচ্ছা, তার মানে চেনো না? ওই শান্তার কথা বলছিলাম। আমি তাকিয়ে দেখি আপু আমাদের দিকে আসতেছে। ও এনচি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নাফিসা, তুমি এখানে? আমি ভাবছি বাসায় চলে গেছো। তুমি চেনো নাকি নাফিসাকে? ও, আমার ছোট বোন। স্যার? নাফিসা তো বলল ও তোমাকে চেনে না। স্যার, আমি আপনাকে প্রথমবারেও কি বলেছি আমি আপুকে চিনি না? সেটা বলনি ঠিক, কিন্তু তোমার কথার ভাব দেখে বুঝেছি। দেখেছেন স্যার, আবারও বেশি বুঝেছেন। হয়েছে, আর পাকনামো করতে হবে না। চল এবার বাসায় যাওয়ার সময়টুকু শপিংয়ে যাব। আচ্ছা, তোমরা দুই বোন, এটা তো কলেজের কেউই জানে না। আমি চেহারার মিল দেখে আজ জিজ্ঞেস করলাম। শান্তা, তুমিও পরিচয় করাওনি কেন? নাফিসা চায় না আমরা পরিচয়ের ওকে কেউ জানুক। ও নিজে নতুনভাবে পরিচিত হতে চায়, তাই আমাকে বলতে দেয়নি। অদ্ভুত মেয়ে। স্যার, আসি তাহলে। নিশা, দিনা, তোমরাও চলো আমাদের সাথে। না আপু, দেরি হলে বাসায় চিন্তা করবে। তোমরা যাও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। বিকেলে শপিং করে আপুর সাথে বাসায় ফিরছিলাম সিএনজিতে করে, সাথে একজন মহিলাও ছিল। তোমরা কি দুই বোন? চেহারা অনেকটা মিল আছে। না, আমরা নানি নাতনি। তোমার নাম কি? শান্তা। তোমার বাসা কোথায়? তুমি কিসে পড়ো? তোমার কি বিয়ে হয়েছে? না, ওরা বাসা মাটির উপর। ওর টেবিলে পড়ে, আর ওর বিয়ে হয়নি। বিয়ে দিব। আপনি আপনার ছেলের জন্য পাত্রী খুঁজছেন? না মানে আসলে হ্যাঁ। আপনার ছেলের নাম কি? বাসা কোথায়? কি করে? শিক্ষাগত যোগ্যতা কতটুকু? বয়স কত? ওজন কত? উচ্চতা কত? রক্তের গ্রুপ কি? এত প্রশ্ন একসাথে করলে উত্তর দিব কিভাবে? যেমনটা আপনি করেছিলেন আমিও করলাম। তাছাড়া আমাদের এত সময় নেই। আমরা বাসার কাছে এসে পড়েছি। গাড়ি থেকে নেমে পড়লাম। আপু ভাড়া দিচ্ছে আর আমি। আন্টি, রাস্তায় রাস্তায় পাত্রী খোঁজার দরকার কি? রাস্তার পাশে দেওয়ালে লিফলেটে লিখিয়ে লাগিয়ে দিন, যার পছন্দ হবে সে যোগাযোগ করবে। কি অদ্ভুত মেয়ে রে বাবা। হাসতে হাসতে দুবোন বাড়িতে ঢুকলাম। কি রে, এমন হাসছোস কেন তোরা? মা, তোমার মেয়ের কাণ্ড দেখে হাসছি। কেন, কি হয়েছে? তোমার বড় মেয়ের বিয়ে ঠিক করে আসলাম। কি? আপু মাকে সব বলল। এই জন্য মেয়েদের একা বাইরে যেতে দেওয়া হয় না। আজকালের মহিলাগুলো যত সব। আমরা দুজন ছিলাম মা। আর ভুলে যাও কেন, তুমিও মহিলা। তাই বলে আমি এমন না, তুমি তো আমার মায়ের মতো। অন্যদিকে ইমরান ভাইয়ারা সন্ধ্যার সময় বাসায় এসে, চাচি, হিমা, হিয়া, রেহান কোথায়? ওরা সেই কখন থেকে সাজগোজ নিয়ে পড়েছে। এই মেয়েগুলোও পারে। হিমা, 5 মিনিটের মধ্যে তাড়াতাড়ি আয়, না হলে রেখে চলে যাব। ভাইয়া আমি রেডি। এই না হলে আমার ভাই। মামা, আমিও লেজি। ওর এই ফেজ্জা কুত্তা সুন্দর লাগছে। আমিও রেডি। ভাইয়া দাঁড়াও, আমার মেকআপটা একটু বাকি। ভাইয়া দাঁড়াও, আমি জাস্ট লিপস্টিকটা দেব। এই রূপসীরা দাঁড়া। এই রাতের অন্ধকারে তোদের কোন রূপক এসে দেখবো? একটাকেও নিব না আমি। ভাইয়া প্লিজ, এখনই আসছি। আপু, আমার জামা কাপড়ের ব্যাগটা গুছিয়েছো? সব ঠিক করে রেখেছি। যা সারপ্রাইজটা তো রাত 12টার পর দেব। তা এখন গিয়ে থাকবো কোথায়? সে চিন্তা বাদ দাও। শান্তাকে আমি কল করে বলে রেখেছি, ও সব ব্যবস্থা করে রাখবে। ওকে ভাইয়া চল, আমরা রেডি। পেতনিরা চল, রাস্তায় আবার আমার ঘাড় মরতিস না। আমু, আমরা আসি। আল্লাহ হাফেজ। সাবধানে যাস। আল্লাহ হাফেজ। মা এত বড় পাতিলে রান্না করো কেন? বড় পাতিলে রান্না করলে নাকি বেশি মজা লাগে তাই। তাই বলে এত খাবার কে খাবে? নষ্ট হবে তো। জানো না, অপচয়কারী শয়তানের ভাই। আর তুমি তো শয়তানের বোন হয়ে যাবা। কেন, আমরা খাবো, আর বেশি হলে কাল পর্যন্ত খাবো। বাসি খাবার খেতে হবে। সব সময় তাজা খেতে হবে এমন তো কোনো কথা নেই। যা গিয়ে পড়তে বস। যাচ্ছি। আর আমি তোমার বস না, তোমার মেয়ে। ডিনার করে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে মনে হলো বাজ পড়লো। আমি ধরপড়িয়ে উঠে দাঁড়ালাম। ও মা,
এ তো বাজ পড়ার শব্দ না, এই শয়তানগুলো একসাথে চিৎকার করে উঠছে। ইচ্ছে করছে সবাইকে গলা টিপে মেরে ফেলি। কি রে, কেমন সারপ্রাইজ দিলাম? ইচ্ছে করছে সবাইকে কুপিয়ে মারি। আমার ঘুমটাকে ভেঙে দিলা কেন? আর তোমরা এখানে কেন? আপু, সন্ধ্যা থেকে ছাদে বসে মশার কামড় খাচ্ছি, আর এখন তুমি মেরে ফেলতে চাচ্ছ? সন্ধ্যায় আসছোস, তাহলে আমি দেখিনি কেন? আপু চলো তো, এখন ছাদে চলো। কেন ছাদে কেন? গেলেই তো দেখবি। আমাকে টেনে টেনে ছাদে নিয়ে আসলো। ছাদের এক পাশে বেলুন আর ক্যান্ডেল দিয়ে সাজানো, আর একটা টেবিলে 2 পাউন্ডের কেক রাখা আছে। পিছন থেকে সবাই হ্যাপি বার্থডে নাফিসা, হ্যাপি বার্থডে টু ইউ বলে চিল্লাচ্ছে। আমার জন্মদিন তো কালকে, তাহলে আজকে এসব কেন? ইমরান ভাই আমার মাথায় টোকা দিয়ে মোবাইল সামনে ধরলো। দেখ তো এখন কয়টা বাজে? রাত 12টা23 বাজে। তার মানে আজই তোর জন্মদিন। 12টা একে সারপ্রাইজ দিতে চাইছিলাম, তোর পেঁচালে জ্বালায় পারলাম না। খালামণি, কেক কত? আমি খাবো। ওকে ইফু, চলো। তারপর কেক কাটলাম। প্রথমে মা বাবাকে খাইয়ে তারপর সবাইকে খাওয়ালাম। সবাই মিলে অনেকগুলো সেলফি তুললাম। এবার রাগ ভাঙছে আপনার? খুব তো রাগ দেখিয়ে চলে আসলেন। আপনি 2 দিন থাকছেন, আমরা কিন্তু 7 দিন থাকবো। আমি রাগ করলাম কখন? আর নাফিসা কারোর সাথে রাগ করে কোনো কাজ করে না। কি? জি, নাফিসা এমনই। আগে জানলে তো এমন কিছুই করতাম না। তাছাড়া নাফিসা একটা ধন্যবাদও দিল না। কি করে দিব? আমি তো ধন্য হইনি। এতগুলো ভালোবাসা আমার কলিজাগুলোকে। ভালোবাসা টু। সবাই কিছুক্ষণ আনন্দ করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। শুভরাত্রি। সকালে সবাই একসাথে নাস্তা করে আমি কলেজের জন্য রেডি হচ্ছিলাম। কি তুই কোথায় যাচ্ছিস? কলেজে। আমরা আসছি সারাদিন বাইরে বেড়াতে যাব, আর তুই আজ কলেজে যাচ্ছিস? যাও বেড়াতে, না করেছে কে? তুই যাবি না? সবাই একসাথে যাব। আগামী 7 দিন কলেজে যেতে হবে না। আমি প্রথম দিনেও কলেজে মিস করতে পারবো না। আর তাছাড়া আমি 2 দিন পর বান্দরবন ট্যুরে যাব কলেজ থেকে। কি? জি। আমরা আসলাম 7 দিন ঘুরে ফিরে মজা করতে, আর নাফিসা নাকি 2 দিন পর বান্দরবন ট্যুরে যাবে কলেজ থেকে। নাফিসা না শুধু, আমিও যাচ্ছি। তাহলে আমরা 7 দিন থাকতে পারবো না? থাকতে না কে করেছে? তোমরা না থাকলে আমরা কিভাবে থাকবো? আচ্ছা, এসব নিয়ে পরে কথা হবে। আমার কলেজের জন্য দেরি হয়ে যাচ্ছে। আমি চাইলে তোমরাও যেতে পারো আমাদের কলেজে দর্শন করতে। ওকে, চল তোদের কলেজে যাব। আপু, আমিও আজ স্কুলে যাব না। ওকে, যেতে হবে না, চলো। আমরা ভাই বোনরা সবাই একসাথে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। যাওয়ার সময় আমি দোকান থেকে 1 বক্স চকলেট কিনে নিলাম। কিরে, এত চকলেট নিয়ে কি করবি? কি? লুডো খেলবো। পাগলি একটা। তারপর কলেজে চলে আসলাম। শান্তা আপু, তুমি সবাইকে নিয়ে কলেজ ঘোরো, আমি ক্লাসে যাই। ওকে, যা। কি বিদ্যাসাগরিনী, যা দূর হ। আমি ক্লাসে চলে আসলাম। 7 মিনিট লেট হয়ে গেছে। দরজার সামনে দাঁড়িয়ে, আসসালামু আলাইকুম স্যার, আসবো? আসো। আজ এত লেট কেন? স্যার, আসার সময় কিছু বাচ্চা কাচ্চা আমার পিছু নিল আমার সাথে কলেজে আসার জন্য। ওদের জন্যই তো লেট হয়ে গেল। তা ওই বাচ্চারা কোথায়? আচ্ছা স্যার, কলেজের ক্যাম্পাসেই। সবাইকে কলেজে ভর্তি করাবো। ছুটির সময় আপনার সাথে দেখা করিয়ে দিব। ওকে। আজও আমরা 3 বেস্টু প্রথম বেঞ্চে বসলাম। শুভ জন্মদিন জানেমান। কি জানে তোদের মন? এত কিউট করে তোকে শুভেচ্ছা জানালাম, আর তুই কথা পেঁচানো শুরু করলি। কোথায় একটা ধন্যবাদ দিবি তা নয়, শুরু করেছে ফাজলামো। ধন্যবাদ জানেমন রে। স্যার, আজ কিন্তু নাফিসার জন্মদিন। ভাইরাল করে দিলি। তাই নাকি? হ্যাপি বার্থডে নাফিসা। হ্যাপি বার্থডে নাফিয়া। থ্যাংক ইউ অল। আজ আমরা ক্লাস করব না। নাফিসা গান গাইতে পারো? গান তো সবাই গাইতে পারে, কিন্তু নাফিসার গান কেউ শুনতে পারবে না। কেন? এটা নাফিসার ইচ্ছা। তারপর আমাদের ক্লাসের মেহেদি 2টা গান ও শিহাব 1টা গান গাইলো। ভালোই মজা হলো ক্লাসে। মাহিন স্যারের ক্লাস শেষ হলে তিনি চলে গেল। আমরা বসে আছি পরবর্তী ক্লাস করার জন্য। কিছুক্ষণ পর, আরে ইমানা। আরে মাহিন, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তুই এখানে? আমি এই কলেজের সহকারী অধ্যাপক। তুই এখানে কি মনে করে? আমার ফুফাতো বোনের সাথে এসেছি। আপু, তুমি স্যারকে চেনো কিভাবে? আমার কলেজ ফ্রেন্ড।
ও আচ্ছা। শান্তা, নাফিসা তোর ফুফাতো বোন? হুম। আরে মাহিন ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো ইমরান? আলহামদুলিল্লাহ ভালো। পরপর 3টা ক্লাস করে বাইরে এসে দেখি আমার ভাই বোনেরা মাহিন স্যারের সাথে কথা বলছে। দিনা ও নিশাকে সাথে নিয়ে আমিও সেখানে গেলাম। হ্যালো সিস্টার অ্যান্ড ব্রো, দে আর মাই বেস্ট টু দিনা অ্যান্ড নিশা। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। স্যার, আপনার সাথে কি পরিচয় করাবো? দেখে তো মনে হচ্ছে আগেই পরিচিত হয়ে গেছেন। হুম। শান্তাপু পরিচয় করে দিয়েছে? না, আমি আরও ওদের দ্বারা পরিচিত হলাম। কিভাবে? তোমার ইমা আপু আমার কলেজ ফ্রেন্ড। ও আচ্ছা স্যার, এদের সবাইকে ভর্তি করার জন্য নিয়ে এসেছি। ও আচ্ছা, তাহলে এরাই সেই বাচ্চা কাচ্চা? বাচ্চা কাচ্চা মানে? সিক্রেট বলা যাবে না। তা নাফিসা, শান্তা, তোমরা দুইজনেই ট্যুরে যাচ্ছ তো? জি স্যার। কিরে, আমরা যেতে পারবো? যেতে চাস? কতজন? 8 জন। 8 জন? এতজন কিভাবে নেওয়া যায়? 2-3 জন হলে ম্যানেজ করা যেত। কেন স্যার, অভিভাবক নেওয়া যাবে না? তাহলে তো হলোই। আমি আর আপু তো এমনিতেই যাচ্ছি শিক্ষার্থী হিসেবে, বাকি রইল 6 জন। আমার সাথে 2 জন, আপুর সাথে 2 জন, আর আপনার সাথে 2 জন। অনেক বুদ্ধি আছে তোমার মাথায়। আচ্ছা, আমি ব্যবস্থা করছি। মাথায় না স্যার, মগজে। ওয়াও, তাহলে আমরা সবাই যাচ্ছি। আবার মামা মামিকেও আনতে যাচ্ছ? আরে না লেটস গো টু বান্দরবন। নাফু, তোকে এতগুলো ধন্যবাদ। ধন্যবাদ লাগবে না, একটা কাজ করে দিলেই হবে। তোকে করব। আরে ভাইয়া, আগে শুনে নাও, পরে রাজি হয়েও। লাভ নাই রে বোন, না চাইলেও তো করতে হয়ই। আমি চকলেটের বক্সটা ভাইয়ার হাতে দিয়ে 10 মিনিট পর মাদ্রাসার এতিমখানা ছাত্রছাত্রীদের ছুটি হবে। গেটের সামনে দাঁড়িয়ে সবাইকে চকলেটগুলো দিও। কি এখন আমাকে গেটে দাঁড়িয়ে চকলেট বিক্রি করতে হবে? ভাইয়া যাও প্লিজ। বিক্রি করতে বলিনি, দান করবা। আমি পারবো না। তাহলে বান্দরবন ট্যুরে যেতে পারবা না। তোমার জন্য সবার যাওয়া ক্যান্সেল। চুপ থাক তুই, চুপ থাক তুই, যা। আমাকে বললে আমি যেতাম। ইমরান যা তো, দান করবি সেখানে, সমস্যা কোথায়? তারপর ইমরান ভাইয়া চলে গেল গেটের কাছে, সাথে শাহিদ ও রেহানও। ভাইয়া বাচ্চাদের চকলেট দিচ্ছে, এই ফাঁকে আমি ভাইয়ার কিছু ছবি তুলে নিলাম, সাথে সাথে ফেসবুকে আপলোড করে দিলাম। সাথে ক্যাপশনে ছিল, বোনের জন্মদিন উপলক্ষে তার ভাই বাচ্চাদের চকলেট বিতরণ করছে। মাশাআল্লাহ। কিছুক্ষণের মধ্যে ভাইয়া চলে আসলো। ভাইয়া, এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? এরপর সবাই একসাথে বাসায় চলে আসলাম। ইমরান ভাইয়া তো রাগে গজগজ করে শেষ। বাসায় এসে ভাইয়া মাকে সব বলল। মা তো আমাকে বকেই যাচ্ছে, তাতে আমার কি, আমি তো কানে তুলা দিয়ে রাখছি। রাতে ডিনার শেষে রুমে এসে ফেসবুকে লগ ইন করে দেখলাম 1.6K লাইক, 467 কমেন্ট। ভাইয়ার প্রশংসার বন্যা বয়ে যাচ্ছে। নৌকা লাগবে তো এমন সময় রুমে ভাইয়া প্রবেশ। এই তুই আমার ছবি আপলোড করছিস কেন? সমাজসেবকের তালিকায় নাম ওঠার জন্য। নাফিসার বাচ্চা আয়। আরে ভাইয়া, আমার আবার বাচ্চা আসলো কোথা থেকে? আর বান্দরবান যেতে হলে টাকাগুলো দিয়ে যাও আমার কাছে, না থাকলে মামাকে কল দাও। ভাইয়া আর কিছু না বলে চলে গেল। এমন সময় দেখলাম হাসান নামের আইডি থেকে একটা মেসেজ রেখে এসেছে। অ্যাকসেপ্ট করলাম। হাই, হাই। কেমন আছেন? হাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনি? ভালো। আপনার নাম কি? আপনাকে কেন বলবো? কেন জানতে পারি না? না, প্রয়োজন ছাড়া কাউকে নাম বলা যাবে না। আপনার বাসা কোথায়? প্রয়োজন ছাড়া সেটা তো বলা যাবে না। আমার একজন বেস্টু চাই, লাইক ইউ। আশেপাশে মানুষের অভাব পড়ছে, এপিতে আসছেন বেস্টু খুঁজতে? ভাববো। তাহলে রোড সাইডে লিলেপটে লাগিয়ে দিন। কেন, আপনি হবেন না আমার বেস্টু? আমরা কি ফ্রেন্ড হতে পারি না? না, আমার এনাফ ফ্রেন্ড আছে, সো এফবিতে ফ্রেন্ড খোঁজার প্রয়োজন নাই। আমি খারাপ, আমাকে ভালো করার জন্য একজনকে দরকার। আপনি আমাকে ভালো করবেন? আমি কেন আপনাকে ভালো করব? আল্লাহ আপনাকে এনাফ পাওয়ার দিছে, নিজেকে ভালো করতে ওগুলোই কাজে লাগাবেন। ওকে, না হলে আর কি করার।
অফিস থেকে বাসায় যাচ্ছিলাম, তাই আপনার সাথে একটু মজা করলাম। সরি। মজা করছেন অনেকক্ষণ, সাজা তো পেতেই হবে। সরি বললাম তো। না, সাজা নিতে হবে। আমার সাজা একটু ডিফারেন্ট। ওকে, কি সাজা? এখন ঈশার নামাজ পড়বেন। এখন তো আমি বাসে। সো হোয়াট, বাসায় গিয়ে পড়বেন। ওকে, আপনার সাজা আমার কাছে অনেক ভালো লাগছে। আমি নামাজ পড়লে আপনি আমার বেষ্টু হবেন তো? আমি বেষ্টু হওয়ার জন্য সাজা দিইনি, আপনি মজা করছেন সেই জন্য দিছি। ওকে, পড়বো। আল্লাহ হাফিজ। তারপর ডাটা অফ করে ঘুমিয়ে পড়লাম। সকালে নামাজ কোরআন পড়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে সবাই একসাথে নাস্তা করে নিলাম। তারপর কলেজের জন্য রেডি হয়ে ব্যাগ গুছিয়ে নিচ্ছিলাম। ভাইয়া এসে আমার ব্যাগের উপর টাকা রেখে চলে যাচ্ছিল। ভাইয়া মুখ এমন গোমরা করে রাখলে আমি টাকা জমা দিব না, ফলে নাফিসা সহ কেউ ট্যুরে যেতে পারবে না। আমার ইজ্জতের ফালুদা বানিয়ে এখন ন্যাকামো করা হচ্ছে। বাচ্চাদের চকলেট দেওয়া তোমার ইজ্জত ফালুদা হয়ে গেছে? আর যদি কাটাছিঁড়া ভ্যান পরে চোখে কালো চশমা পরে রাস্তায় দাঁড়িয়ে থাকতে আর ফেসবুকেতে পিক আপলোড করতে, তাহলে ইজ্জত বেড়েছে তো। আরে তখন রাস্তার ভিখারি মনে হতো, ভিখারি। আসলে ইমরান, তুই এসব নিয়ে মন খারাপ করে আছস? এখন কি টাকা জমা দিবা নাকি যাবাই না ট্যুরে? নাগালে টাকা দিছি। তাহলে মুখ এমন প্যাঁচার মতো করে রাখছো কেন? হাসো। এখন হাসি আসবে না, তুই যা, আমি বাসায় বসে হাসার চেষ্টা করি। আচ্ছা, বিকেলে রেডি থেকো, সাভার ঘুরতে যাব। হঠাৎ রেহান শাহিদ এসে, তোরা তো সবসময় হয়ে থাকোস। শাহিদ আজ স্কুল যাবি, না হলে তোকে নিব না। ওকে। আর ভাইয়া কত টাকা দিছো? 8 জনেরটা পুরো দিছি। ওকে, আর হাসির জন্য চেষ্টা করতে হবে না, পোস্টের কমেন্টগুলো পড়ো, হাসি এমনিতেই চলে আসবে। আমি বেরিয়ে গেলাম কলেজের উদ্দেশ্যে। শান্তা আপু আজ যাবে না, আমিও যেতাম না, কিন্তু টাকা জমা দেওয়ার জন্য যেতে হয়েছে। কলেজে ক্লাসে কারোর মনোযোগ নেই, সবার ট্যুর প্ল্যান নিয়ে ব্যস্ত। মাহিন স্যার আমাদের সবার কাণ্ড দেখে রোল কল করে চলে যাচ্ছিলেন আর বলে যাচ্ছেন, ভাগ্যিস তোমাদের 4 দিন আগে জানানো হয়েছে, না হলে তো পড়ালেখা গোল্লায় যেত। স্যার গোল্লায় না, পড়া বইয়ে আর লেখা কলমে থাকতো। বাকি ক্লাসেও একই অবস্থা দেখে স্যাররা কিছুক্ষণ বকবক করে চলে গেল। আমরা আমাদের পরিকল্পনা শেষ করে টাকা জমা দিতে অফিস রুমে গেলাম। সেখানে হাবিব স্যার ও মাহিন স্যার টাকা জমা নিচ্ছে। নাফিসা, একা যাচ্ছ নাকি তোমার পরিবারের সদস্য যাবে? জি স্যার, আমার পরিবারের সদস্য যাবে। আমি আমার টাকাগুলো হাবিব স্যারের কাছে দিলাম। এত টাকা কজনের? স্যার 8 জনের। 2 জনের বেশি নেওয়া যাবে না তো? স্যার 2 জনের বেশি নিবও না। তাহলে? স্যার, নাফিসা আর 3rd ইয়ারের শান্তার বোন। ও আচ্ছা, কিন্তু তাও তো মানুষ বেশি। স্যার আমি বলছি আপনি লিখুন, নাফিসা হিমা হিয়া, শান্তা ইমা রেহান, মাহিন স্যার ইমরান সাহেব। মানে হচ্ছে আমার পাশে 2 জন, আপুর সাথে 2 জন আর মাহিন স্যারের সাথে 2 জন। হাবিব স্যার মাহিন স্যারের দিকে অবাক দৃষ্টিতে তাকালেন। জি স্যার, লিখুন। হাবিব স্যার বুঝতে পেরেছেন মাহিন স্যার ফেসে গেছে নাফিসার চালাকিতে। ওকে। স্যার দোকান থেকে 5টা চকলেট কিনলে 1টা ফ্রি দেয়, 10টা কলম কিনলে 2টো ফ্রি দেয়। আর আমার পরিবার থেকে 8 জন যাচ্ছি, তাহলে একজন ফ্রিতে নিব না? এটা তো চকলেট আর কলা না, এটা পিকনিক। স্যার টাকাটাও তো আমি চকলেটে দিচ্ছি না, পিকনিকেই দিচ্ছি। ওকে, ইমন ছেলে ফ্রিতে যাবে। ওর তো মাত্র 2 বছর, খেতেও পারবে না, অন্য কোনো খরচও নেই, তাই ওর কথা বলছেন? তাতে কি, মানুষ তো। স্যার আপনি অনেক চালাক হয়ে গেছেন। তোমার কাছেই শিখেছি। অতঃপর দিনা ও নিশার সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় এসে পড়লাম। কলিং বেলে বাজাতে ইমা আপু দরজা খুলে দিল। ইমরান ভাইয়ার মুখে হাসি ফুটেছে। আর বলিস না, তুই যাওয়ার পর কমেন্ট পড়ছে আর মুখ চেপে হেসেই যাচ্ছে। প্রশংসা শুনতে কার না ভালো লাগে? ওকে রেডি হয়ে নাও, স্মৃতিসৌধ দেখতে যাব। ওকে। সাইদ তো এখনো আসেনি? এসে পড়বে কিছুক্ষণের মধ্যে। তারপর জোহরের নামাজ পড়ে লাঞ্চ করে নিলাম। সাইদও এসে পড়েছে। সাইদ ঝটপট রেডি হয়ে নেই। ওকে আপু। তারপর রুমে গিয়ে দেখলাম ইমরান ভাইয়া, শান্তা আপু, রেহান, ইফাস রেডি হয়ে বসে আছে। ইমা আপু ফোনে কথা বলছে
আর হিয়া হিমা মেকআপ নিয়ে ব্যস্ত। ইমা আপু, ভাইয়া ফোন করেছে নাকি? কথা বলবি? তোর কথা জিজ্ঞেস করছিল। ওকে। আপু ফোন লাউড স্পিকারে দিল। বলে দাও ভাইয়া আসেনি কেন? তাই নাফিসা রাগ করেছে। সরি শালিকা, কাজের চাপ একটু বেশি ছিল। তা কি করলে নাসিপার রাগ ভ্যানিশ হবে জানতে পারি? ইমা আপু, তুমি ভাইয়াকে বলনি আমরা এখন সাবার ঘুরতে যাব? বলেছে, কিন্তু এখন আমার কি করণীয়? নাফিসা রাগ ভাঙতে হলে সাবার চলে আসুন। আপনার অফিস কাছেই, বেশি সময় লাগবে না। কাজের চাপ তো বেশি, কি করে আসি? ওকে আসবো, তবে একটা শর্ত আছে। অপরাধ করে আবার শর্ত দিচ্ছেন? ওকে, অনুরোধ করছি, আমি সাবার ঘরে আবার আমার বাসায় চলে আসব। আমাকে আবার কাল সকাল সকাল অফিসে যেতে হবে, সুতরাং তোমাদের সাথে যেতে পারবো না। ওকে। ভাইয়া ওয়ালেট ফুলফিল করে আসবেন কিন্তু, নাফিসা আবার ওয়ালেট চেক করে। ওকে। হঠাৎ করে মা এসে, কি শুরু করলি তোরা? কোথায় জামাইকে বাসায় আসতে বলবি তা নয়, আসছে জামাইয়ের আদর দেখাতে। ফান কেক বানাচ্ছি আমরা, তুমি সেটা বুঝবে না। আসসালামু আলাইকুম ফুপি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তারপর মা ফোন নিয়ে রুমের বাইরে চলে গেল কথা বলতে। আরে পেতনি, আর কত মেকআপ করবি তোরা? ভাইয়া তুমি সব সময় এমন করো কেন? সব জায়গায় মেকআপ করে যেতে হয়? নাফিসা তুই এবার রেডি হ, তোর মেকআপ করতে আবার 2 ঘন্টা লাগবে। শান্তাই ভালো, কোনো মেকআপ করে না। আমিও মেকআপ করি না, 10 মিনিটের মধ্যে রেডি হয়ে গেলাম। তারপর বেরিয়ে গেলাম সাবার স্মৃতিসৌধের উদ্দেশ্যে। 20 মিনিটের মধ্যে আমরা স্মৃতিসৌধে চলে আসলাম। আপু ভাইয়াকে কল করো। পেছন থেকে। ও আর কল করা লাগবে না, আমি এসে পড়েছি। পেছনে তাকিয়ে দেখি সত্যিই ভাইয়াকে অনেক ক্লান্ত দেখাচ্ছে। ভাইয়া। আরে ভাইয়া, আমরা এদিকে, আপনি জানলেন কিভাবে? আমি তোমাদের 5 মিনিট আগে এসেছি, গেটের পাশে ছাউনিতে ছিলাম। তোমরা ভেতরে ঢোকার সময় দেখলাম, তারপর চলে আসলাম। ইমাপুর দিকে তাকিয়ে দেখলাম আপু অনেক খুশি হয়েছে ভাইয়াকে দেখে। আর আমরাও সবাই খুশি। আরে ভাইয়া, আপনি কাজ করতে করতে হাসি ভুলে গেছেন? কই না তো, আমি তো এখনো হেসে কথা বলছি। আরে নাফিসা তো কানা হয়ে গেছে, তাই দেখতে পাচ্ছে না। তাহলে ভাইয়া জোরে হাসুন তো, তাহলে শুনতে পাবো। নাফিসা তুই কানা, এটা মেনে নিলি তো? কি করে মানবো ভাইয়া, মেয়েরা তো কানা হয় না, কানি হয়। ভাইয়া এবার হাসিটা ঠিক আছে। নাফিসা, তোর এই মজা যেন কখনো শেষ না হয়। তারপর স্মৃতিসৌধের সম্পূর্ণ এরিয়া ঘুরলাম। সেখান থেকে বের হয়ে আসার সময়, কেন? আপনার বোন অনেক ভাগ্যবান, আপনার মতো একজন ভাই পেয়ে। আরে ভাইয়া ভাগ্যবান না, মেয়েরা ভাগ্যবতী হয়। হঠাৎ এই কথা? আপনি আমাকে চিনেন কি করে? ফেবুতে আপনার ছবি দেখলাম, আপনি আপনার বোনের জন্মদিন উপলক্ষে বাচ্চাদের চকলেট বিতরণ করছিলেন। দেখা হয়ে ভালো লাগলো আপনার সাথে। প্রতি ঘরে আপনার মতো ভাই হোক। ছেলেটি চলে গেল। ইমরান ভাইয়া চুপচাপ দাঁড়িয়ে রইল। বুঝলাম না কিছুই। ওকে, তোকে পরে বলবো। তারপর পাশে একটা পার্কে ঘুরলাম। সন্ধ্যা হয়ে গেল। ভাইয়া ফুচকা খাবো? ওকে চলো। আজও আমি আর হিমা ফার্স্ট, বাকিরা লাস্ট। সবাই মোটামুটি অনেকটা খেয়েছে, ফাহিম ও ইমরান ভাইয়া একটু কম। এত ফুচকা খাস কি হবে? আমি মাত্র 6টা খেলাম। কেন, হিংসে হয়? কেন, তুমি বেশি খেতে পারোনি নাকি? ইমরান ভাইয়া কিভাবে খাবে? ভাইয়া তো নাসিফা আর হিমার প্লেটের ফুচকা গুনছিল। তারপর সবাই রেস্টুরেন্টে গিয়ে খাবার অর্ডার দিলাম। খাবারের সময়, সে ইমরান কেন? ও এই ব্যাপার। ইমরান, তুমি আসলেই সেলিব্রিটি হতে পারবা, মানুষের উপকার করে নাসিফার সাহায্য নিতে পারো। সরি নাফিসা, তোকে রুট কথা শোনানোর জন্য। ইটস ওকে, 3টা আইসক্রিম বক্সে কিনে দিলেই হবে। দাঁড়া, এক্ষুনি নিয়ে আসছি। বসে আছি, দাঁড়াতে পারবো না। ইমরান ভাইয়ার কাছ থেকে নাফিসাই টাকা খসাতে পারে। ভাইয়া আপনার অফিসের কথা কতবার মনে পড়েছে? আসলেই তো একবারও মনে পড়েনি। আজ তোমাদের সাথে ঘুরে ভালো লাগলো। অনেকদিন পর নিজেকে ফ্রেশ মনে হলো। তা
তোমার রাগ কমেছে তো? নাফিসা কারোর সাথে রাগ করে কোনো কাজ করে না। আপুর কাছে শুনেছি আপনি গত 1 সপ্তাহ ধরে অনেক ব্যস্ত, তাই তাই আপনাকে বাইরের হাওয়া খাওয়ানোর জন্য নিয়ে আসলাম। বেশি টেনশনে থাকলে আবার পাগল হয়ে যাবেন। আসলে তুমি অদ্ভুত মেয়ে, সত্যি নিজেকে অনেক ফ্রেশ মনে হচ্ছে। তারপর ফাহিম ভাইয়া খাবারের বিল দিতে গেল আর ইমরান ভাই আইসক্রিম আনতে। আজকের বিল কত হলো জানতে পারলাম না, তবে আজ বেশি হবে না, কারণ ফুচকা বেশিই খেয়েছি, যার ফলে পেটে জায়গা কম ছিল। ইমরান ভাইয়া 3 বক্স আইসক্রিম নিয়ে আসার সময় দেখলাম রেস্টুরেন্টের কাজ করে ছোট্ট একটি ছেলে আইসক্রিমের বক্সে তাকিয়ে আছে। এই নে তোর আইসক্রিম। আমি 1 বক্স আইসক্রিম নিয়ে ছেলেটির দিকে এগিয়ে তাকিয়ে দিলাম। নাসিফা, তোমার জন্য আর 1 বক্স নিয়ে আসবো? না ভাইয়া, আমি আমার ভাগ থেকেই ওকে দিয়েছি। গ্রেট। তৌসিফের নাটক ফাহিম দ্য গ্রেট ফ্রাজিল। কিন্তু এখানে নাসিফা দা গ্রেট ফাজিল। ভাইয়া, আমরা কিন্তু বান্দরবন ট্যুরে যাচ্ছি। আর বইলো না, আমি যেতে পারছি না, মন খারাপ হয়ে যাবে। ওকে, মন খারাপ করতে হবে না, ভিডিও কলে আপনাকেও সাথে নিব। ওকে, অনেক রাত হয়ে যাচ্ছে, বাসায় যাওয়া যাক। ইমরান, সাবধানে নিয়ে যাও সবাইকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তারপর সবাই একসাথে বাসায় চলে আসলাম। পরদিন শপিং করতে গেলাম আর সারাদিন বাসায় কাটালাম। রাতে ব্যাগ গুছিয়ে রাখলাম। আজ আমরা বান্দরবন যাব। কার কার বান্দর লাগবে বলে দাও। সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে ব্যস্ত হয়ে গেলাম বান্দরবন যাওয়ার জন্য। সবাই হালকা সেজেগুজে রেডি হয়ে গেলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, কোথায় তুই? 8টা বেজে গেছে, আর 20 মিনিট বাকি গাড়ি ছাড়বে। আমরা তো বাসায়। এক কাজ করো, গাড়ি চাকায় পাম্প ছেড়ে দে, তাহলে আর গাড়ি ছাড়তে পারবে না। সব সময় তোর ফাজলামো। তাড়াতাড়ি আয়, আমি ওয়েট করছি তোর জন্য। ওকে, আসছি। আপু, তোমাদের হলো? আমরা সবাই রেডি। মা, আমরা আসি তাহলে। তোমার জন্য কিছু লাগলে বলে দাও। ওরে বাবা, মনে হচ্ছে দেশের বাইরে যাচ্ছে। তা কি আনবি আমার জন্য শুনি? একটা বান্দর নিয়ে আসবো। ওকে। পাজি মেয়ে, সাবধানে যাস। আল্লাহ হাফেজ। আসি ফুপি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ফুপি। আল্লাহ হাফেজ। 10 মিনিটের মধ্যে আমরা কলেজ গেটেই চলে আসলাম। ওয়াও, জানো তোকে এত কিউট লাগতাছে। এত সুন্দর কেন তুই? আমাকে এমন অপমান কিভাবে করতে পারলি? মানে? আমি সুন্দর না, সুন্দরী। এবার আমাদেরও একটু দেখো, সব প্রশংসা নাপিসাই করবা। আপু, তোমাদের সবাইকে অনেক সুন্দর, সরি, সুন্দরী লাগছে। তোমাদেরও। আমরাও কি সুন্দরী? জি ভাইয়া, কি বলো, আমরা কেন সুন্দরী হতে যাব? দেখছস না, আমাদের সবাইকে সুন্দরী বললো। ভাইয়া, তোমাকে তো সুন্দরী সুন্দরী লাগতেছে। রেহান না। এই না হলে রেহান। ওকে, এবার বাসায় চল, না হলে তোরা ঢাকায় থাক, আমি যাই। আরে ভাইয়া, এদিকে কোথায় যাচ্ছ? এটা মেয়েদের বাস, তোমাদের 3 জনকে ছেলেদের বাসে যেতে হবে। আমি তো সেখানে কাউকে চিনি না, তাহলে মজা করতে পারবো না। নাফিসাকে তো সবাই চিনি, আর মাহিন স্যার তোমাদের বাসে আছেই। চলো আমরা ফ্রেন্ডদের সাথে পরিচয় করে দিই। আবু, তোমরা বাড়িতে যাও, আমি আসছি। যেই নাকি ছেলেদের বাসে পা রাখলাম, আমার কান ফাটাই ফেলছে। কিরে নাফিসা, তুই আমাদের বাসে কেন? আরে চুপ কর ফাজলে তোর। আমি তোদের সাথে যেতে আসিনি, আমার 3 ভাইকে পরিচয় করিয়ে দিতে এসেছি, যাতে তোদের সবার সাথে ট্যুরে মজা করতে পারে, খুব মজা উপভোগ করতে পারে। ওকে, তুই চিন্তা করিস না। কাম হিয়ার ব্রাদার্স, টুডে উই আর অল লাইক এ ফ্রেন্ড। ইয়েস। নো, যাচ্ছি না, তোরা মজা কর। আল্লাহ হাফিজ। ওকে নাফিসা, তুমি যাও, গাড়ি এখন ছেড়ে দেবে। ওকে স্যার। আমি আমাদের বাসায় চলে আসলাম। আপুরা সামনের সিটে বসছিল, আমি সবাইকে টেনে পিছনের সিটে নিয়ে আসলাম। কি রে, পেছনে আনলি কেন? আরে সামনে থাকলে ম্যামদের জন্য হইচই করতে পারবো না, আর পিকনিকে হইচই না করলে ভালো লাগে না। ঠিক বলছো আপু। এতক্ষণে গাড়ি ছেড়ে দিয়েছে, সাথে আমাদের সাউন্ড বক্সে মিউজিক। নাফিসা, আজ কিন্তু তোকে নাচতে হবে। আরে কি বলছো, শুধু নাচবো নাকি? ম্যাম সহ সবাইকে নাচাবো। মাথা খারাপ তোর? ম্যামরা নাচবে? আরে দেখোই না নাফিসার কাণ্ড, সবাই নাচানাচি করে দিলাম।
ম্যামরাও কিছু বলছে না, আজ আমাদের স্বাধীনতা দিচ্ছে। এবার আমিও ম্যামদের স্বাধীনতা দিয়ে আসি। আমি সামনে চলে গেলাম, সাউন্ড স্পিকার হাত দিয়ে। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমরা কি সবাই জানো আমাদের কলেজের শিক্ষক শিক্ষিকারা সব কাজে পারদর্শী? সবাই আমার সাথে তাল মিলিয়ে তাহলে আজ জেনে নেওয়া যাক আমাদের ম্যামরা কিন্তু নাচতে গাইতে সবই পারে। ম্যামরা তো রীতিমতো সব, আজ আমাদের সাথে ম্যামরাও নাচবে। তারপর 3 জন ম্যামকে নিয়ে আসলাম মাঝখানে, আর একজন আসেনি। ম্যামের পায়ে সমস্যা, তবে ওই ম্যাম গান গেয়েছেন। আর 3 ম্যামকে নিয়ে আমরা নাচলাম। আমাদের গাড়ি ছেলেদের গাড়ি অতিক্রম করে যেতেই হঠাৎ তাদের গাড়ি চিৎকার নীরব হয়ে গেল। আমি তাকিয়ে দেখি সবাই আমাদের গাড়ির দিকে তাকিয়ে অবাক হয়ে আছে, আমরা ম্যামদের নিয়ে নাচছিলাম বলে। শিহাব জানালা দিয়ে মাথা বের করে, নাফিসা, আমাদেরও নিয়ে নিয়ে সাথে। কেন রে ছাগলের জাত, মেয়েদের সাথে নাচতে মন চায়? দূর হ। আপু নিয়ে যাও না আমাকে। ওই মাথা ভেতরে ঢোকা। মামা আমাদের গাড়ি স্লো করেন। তারপর ছেলেদের গাড়ি আগে চলে গেল। ম্যামরা হাঁপিয়ে গেছে। 20 মিনিটে আমাদের এনার্জি এখনও সম্পূর্ণ আছে। সারা রাস্তা মজা করতে করতেই বান্দরবনে পৌঁছে গেলাম। সবাই হইচই করে অনেকটা ক্লান্ত। গাড়িতে ঘুমিয়ে নিয়েছিলাম আমরা। গাড়ি থামলে আমরা নেমে পড়লাম। বৃষ্টি হওয়ায় রাস্তা কাদামাক্ত হয়ে আছে। ছেলেদের গাড়ি থেকে দেখলাম ভাইয়া, মাহিন স্যার, সাঈদ, রেহান নেমে আসছে, পেছনে শিহাবও। আমি সেখানে গেলাম। শিহাব, তোর টমির বাচ্চা কোথায়? বাসায়। কি আনিসনি? আমি বলে দিচ্ছি না আনতে। আরে এখানে বান্দর পাবি কোথায়? আমি তো এমনি মজা করছি, আর তুই সিরিয়াস ভেবে নিলি? সাথে সাথে আমি শিহাবকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে কাদায় ফেলে দিলাম, ধপফাস করে। এটা কি করলি? আরে দোস্ত, আমি তো মজা করেছি, তুই সিরিয়াসলি নিলি? জয় শিহাবকে টেনে তুলছে। শিহাব বেচারার তো পুরো কাপড় নষ্ট হয়ে গেছে। নাসিফা, এমন দুষ্টুমি কেউ করে? সব কিছুর লিমিটেশন থাকা দরকার। নাফিসা, এমন কাজ না করলেও পারতে। মাত্র আসলাম, এর মধ্যেই শিহাবের জামা নষ্ট করে দিলে। সমস্যা কি? শিহাব অন্য জামা পরে নেবে। কি রে, জামা আনিসনি? না হলে আমার 3 পিস নিয়ে পর। লাগবে না, শিক্ষা হয়ে গেছে আমার। সবাই হোটেলে চলে আসলাম। প্রত্যেক রুমে 4 জন করে থাকতে হবে। আমি, দিনা, নিশা আর হিমা এক রুমে, ইমা, হিয়া, শান্তা ও শান্তাপুর একজন ফ্রেন্ড অন্য রুমে। আর ছেলেদেরটা জানি না। সবাই ক্লান্ত হয়, স্যার বলে দিচ্ছে বিশ্রাম নিতে। আমাদের রুমে শুরু হলো শাওয়ার নিয়ে তুমুল কাণ্ড। বাথরুম একটা, মানুষ 4 জন। কার আগে কে যাবে? আমি আগে যাব, আমার বেশি সময় লাগবে না। আপু, আমি আগে যাই, আমি বাসে বমি করছি। ওই দেখ, আমি ঘেমে একাকার। আমার প্রচুর মাথা ধরেছে, আমি যাই। না, আমি যাব। না, আমি যাব। ওয়েট, এভাবে হবে না। নিশা, তুই 4 টুকরো কাগজ নে। আমি ছাড়া সবাই খাটে বসলো। দিনা ব্যাগ থেকে কাগজ বের করে টুকরো করে নিল। কলম খুঁজে পাচ্ছে না। 5 থেকে 6 মিনিট খোঁজার পর পেল। নিশা নাম লিখেছে। আমি ওয়াশরুম থেকে বের হতে হতে, আমার নামটা বাদ দিয়ে দে। পিছনে থেকে সবাই হাঁ হয়ে আছে। আমরা এদিকে একটা কাজ করছি, আর তুই শাওয়ার সেরে নিলি। এটা কি হলো? কি করব? তোরা কাজ করতে করতে আমি সময়টা কাজে লাগালাম। আমি বারান্দায় চলে আসলাম। তারা সবাই একের পর এক শাওয়ার নিচ্ছে। একটু পর ডিনার করার জন্য ডাকা হলো। সবাই ডিনার করে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে আজান শুনে উঠে পড়লাম। সাথে সবাইকে ওঠালাম নামাজ পড়ার জন্য। সবাই নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়ে। আমি কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিলাম। আমার আবার ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি না করলে ভালো লাগে না, তাই হোটেলের ছাদে চলে আসলাম। হোটেলটি 6 তলা, আমরা 3 তলায় আছি। ছাদে রেলিং ধরে দাঁড়িয়ে আছি। সকালের মিষ্টি বাতাস খুব ভালো লাগছে। হঠাৎ পেছন থেকে, হ্যালো মিস। আমি পেছনে তাকিয়ে দেখি একটি ছেলে দাঁড়িয়ে আছে। সম্ভবত ওরাও ট্যুরে এসেছে। হ্যালো। আপনার নাম কি? মিস। হোয়াট? এটা আবার কেমন নাম? আপনি যেমনটা ডাকলেন। আমি তো আপনার নাম জানি না, তাই সম্বোধন হিসেবে ডেকেছি। আমি তো আপনাকে চিনি না, তাই সম্বোধন হিসেবেই বলে দিচ্ছি। ভারী অদ্ভুত মেয়ে আপনি। নিশ্চয়ই কলেজ থেকে ট্যুরে এসেছেন। জানিনি তো, আবার জিজ্ঞেস করছেন কেন? তা কোথা থেকে এসেছেন? কলেজ থেকে। সেটা জিজ্ঞাসা করিনি। কলেজ কোথায়? মাটির ওপর। কোথায় ঘোরাচ্ছেন কেন? কথা আবার ঘোরে নাকি? জানতাম না তো। আমি প্রশ্ন করেছি, একটা উত্তর দিচ্ছেন, আরেকটা উত্তর। আমি তো সঠিক উত্তর দিয়েছি। আল্লাহ হাফেজ বলে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর সবাই মিলে ঘুরতে বের হলাম।
আমরা ভাই বোন আর কিছু ফ্রেন্ড একসাথে হারছি। ভাইয়া, তোমার ক্যামেরা কোথায়? আনিনি তো, বাসায় ছিল তাই। তাহলে এখন ছবি তুলবো কিভাবে? কেন, মোবাইল আছে না? অন্তু ক্যামেরা আনছে, ওটা দিয়ে তুলতে পারোস। এই অন্তু, ক্যামেরা দে না, আমার কাছে দে। মনে কর আজই তোর ক্যামেরার শেষ দিন। ওকে দে। তারপর ক্যামেরা নিয়ে ইমরান ভাইয়ের কাছে দিলাম। আমার কাছে দিলি কেন? তুই না ছবি তুলবি? আমার ছবি কি আমি তুলবো? তুমি ভালো ফটোগ্রাফার তাই দিলাম। একটা ছবিও যাতে পচা না হয়। পচা মেয়ের ছবি ভালো হবে কি হবে? বেশি কথা বলে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিব। পাহাড়ের উপর থেকে চারিদিকে দৃশ্যগুলো অনেক সুন্দর। আমি প্রকৃতি প্রেমিকা। দেখতে দেখতে পাহাড়ের কিনারে চলে আসলাম। নিচের দিকে উঁকি দিলাম, শুধু গাছপালা দেখা যাচ্ছে। আরে কি করছিস? মরার শখ হয়েছে নাকি? না, মরার শখ হয়েছে। তিনাকে টান দিয়ে ফেলে দেওয়ার ভয় দেখালাম। বেচারি ভয়ে চিৎকার করে ওঠে। কেমন লাগছে জানো? তুই কি মানুষ? আমার তো জান বেরিয়ে আসছিল। নাফিসা, সব জায়গায় মজা করা ঠিক না। ওকে, আজ আমরা শুধু পাহাড়েই ঘুরলাম। তাজিংঢং পাহাড়ের ঘরগুলো তাবু আমার কাছে হেভি লাগে। পারলে উঠাই নিয়ে আসতাম, কিন্তু দেবে না আমায়। ইমরান ভাই আমাদের ছবি তুলতে তুলতে ক্লান্ত হয়ে গেছে, আর অন্তুর ক্যামেরাও ক্লান্ত। সারাদিন ঘুরে হোটেলে ফিরে আসলাম। পরদিন আজ আবার বান্দরবনের বগা লেগে যাচ্ছি। অনেক সুন্দর একটি জায়গা। আমরা ভাই বোন ও 4 জন ফ্রেন্ডসহ এক নৌকায় উঠে ঘুরছে। মনে অফুরন্ত ভালো লাগা কাজ করছে। আমার তো মন চাচ্ছে সারা জীবন এখানেই থেকে যায়। থেকে যা, না করছে কি? বান্দরবানের একটা জঙ্গলি ধরে নিয়ে বিয়ে করে ফেল। এখানে জঙ্গলিও আছে? বিয়ে করতে হলে জঙ্গলি লাগবে কেন? ভালো মানুষ নেই? তুমি তো পেতনিকে ভালো মানুষ বিয়ে করবে নাকি? আমি পেতনি? তারপর নৌকায় এক পাশে গিয়ে ঝাঁকাতে শুরু করলাম। আরে আরে কি করিস? ইফাজ আছে বলে বেঁচে গেল, নইলে আমি নৌকা ডুবিয়ে ছাড়তাম। সাইকো। ভাইয়া চুপ থাকো, না হলে সত্যি নৌকা ডুবিয়ে দিবে। আমি সাঁতার জানি না। ওকে, আমি চুপ আছি। আমরা সবাই নৌকায় বসে অনেক ভঙ্গিতে অনেক ছবি তুললাম। তারপর বনে বাঁদরে ঘুরতে আসলাম ও বান্দর খুঁজতে। সবুজ অরণ্য, পাখির কিচিরমিচির শব্দ, আর আমি মোহিত। উফ, অসম্ভব ভালো লাগছে। হঠাৎ হিমা গাছের লতে হোঁচট খেয়ে পড়ে যায়। হঠাৎ দেখলাম গাছের ওপর ছোট্ট একটা ঘর, অনেক সুন্দর দেখাচ্ছে। আমি, দিনা, নিশা ও রোহান দৌড়ে সেখানে গেলাম। ওয়াও, অনেক সুন্দর। চল উঠি। কিন্তু কোনো সিঁড়ি তো নেই, কি করে উঠবো? তারপর উপর দিকে তাকিয়ে গাছের চারিদিকে দেখতে লাগলাম। হঠাৎ মনে হলো কিছুর সাথে দেখা খেলাম। আউচ! কিন্তু পড়িনি। পড়ার আগেই আমাকে ধরে ফেললো। সামনে তাকিয়ে দেখি সেই ছেলেটা। কাল সকালে হোটেলের ছাদে যার সাথে দেখা হয়েছিল। আরে আসতে, এখনই পড়ে যেতেন। আপনি? আমি, চিনতে পেরেছেন আমাকে? আপনি কাজী নজরুল ইসলাম? তাহলে প্রমোদ চৌধুরী? না, আমি জিহাদ। আপনি কি কোনো বিশেষ কাজে নিয়োজিত আছেন? না, আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আপনি এমন প্রশ্ন করছেন কেন? আপনি কোনো খ্যাতিমান লোক না, তাহলে আমি আপনাকে কিভাবে চিনব? কি অদ্ভুত মেয়ে, এত ঘুরিয়ে ফিরিয়ে উত্তর। আপনার সাথে কাল হোটেলের ছাদে দেখা হয়েছিল, তার উপর দিয়ে তাকিয়ে কি খুঁজছিলেন? বান্দর। হোয়াট? আপনাকে বলিনি ও বান্দর খুঁজছে, সেটা বলেছে। এখানে গাছে বান্দর পাবেন না। তাহলে কি নদীর পানিতে বান্দর পাবো? না, গাছেই পাবেন। খুঁজেন খুঁজেন। তারপর ছেলেটি চলে যায়, আর এদিকে ইমরান ভাইয়া দৌড়ে আসে। কি রে, ওই ছেলেটা কে? কোনটা? এই যে তোর সাথে কথা বলে গেল যে। আমি কি জানি ওই ছেলেকে, তাকে গিয়ে জিজ্ঞেস করো। একটা উত্তরও ঠিক মতো দেয় না। ফাজিল কোথাকার, যা ভাগ। ভাইয়া, আমি ওই করে উঠবো, প্লিজ আমাকে উঠিয়ে দাও। সিঁড়ি নেই তো, এখানে উঠবি কিভাবে? এখানে ওঠার যায় নাই। ওই দেখো, সাহিদ ভাইয়া উঠেছে। কোথায়? শাইদ, তুই কিভাবে উঠলি? গাছ বেয়ে। দেখলাম সাথে অনেক ছেলেরাও উঠেছে। শিহাব, অন্তু, আমিও উঠবো। ভাইয়া আমাকে হেল্প করো। মাথা খারাপ তোর? একে তো সিঁড়ি নেই, তা আবার ছেলেটা সেখানে। আমার ভ্রমণ অপূর্ণ, রেহানকেও উঠতে দিল না। ভাইয়াও ওঠেনি। তারপর মন খারাপ করে কিছুক্ষণ ঘুরলাম। হঠাৎ ইমরান ভাইয়া এসে আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, সাথে হিমা, হিয়া, দিনা, নিশা ও শান্তা আপুকে ইশারা করলো সাথে যেতে। ইমা আপু মাহিন স্যারের সাথে সাথে কথা বলছে, তাই আর তাকে ডাকিনি। আরে কোথায় নিয়ে যাচ্ছ? চুপচাপ চল। তারপর বাকি সবার থেকে কিছুটা দূরে আমাদের কয়েকজনকে একটা গাছের কাছে নিয়ে গেল। আরে এখানে আলো কেন? উপরে তাকা। তাকিয়ে দেখি
এই মোটা গাছটাই ওই একটা ঘর আছে, আগেরটা চেয়েও বড়, কিন্তু উঠবো কিভাবে? ইমরান ভাইয়া পেছন নিয়ে দেখালো গাছের গায়ে খোদাই করা সিঁড়ি আছে। ওয়াও ভাইয়া, কত ভালো তুমি, কতগুলা ধন্যবাদ। সরি, ধন্যচোখ তোমাকে। হয়েছে, ওঠ এবার। না হয় অন্যরা দেখলে এদিকে চলে আসবে, তখন আর উঠতে পারবি না। ওকে। প্রথমে ইমরান ভাইয়া ওঠে, তারপর আমাদের হাত ধরে টেনে ওঠাতে সাহায্য করলো। রেহান তো উঠে নাচা শুরু করে দিয়েছে। ওয়াও কি সুন্দর। ভাইয়া তুমি এটা দেখলে কিভাবে? হাঁটতে হাঁটতে এদিকে এসেছিলাম, তারপর হঠাৎ দেখতে পেলাম তার উপর রেহান আর নাফিসা মন খারাপ করেছিল ঘরে ওঠার জন্য। সেখানে কেউ নেই, তাই ওদের নিয়ে আসলাম। অনেক ধন্যবাদ ভাইয়া, খুব বড় একটা অনুভূতি মিস করতাম। ওয়েলকাম। ঘরটা অনেক সুন্দর, সবাই ঘুরে ফিরে দেখলাম। ইমরান ভাইয়ার ফোন নিয়ে কয়েকটা ছবিও তুললাম। তারপর হোটেলে ফিরে আসলাম। ফ্রেশ হয়ে আমরা ভাই বোন ও দিনা নিশা একসাথে বসে দুদিনের ছবি তোলাগুলো দেখছি। আসলেই ইমরান ভাইয়া অনেক ভালো ফটোগ্রাফার, ছবি তোলার স্টাইলগুলো অনেক সুন্দর হয়েছে। পরদিন আজ আমরা ঢাকায় ফিরবো। নাস্তা করে সবাই রেডি হয়ে বাসে উঠে পড়েছে। নাফিসা, হলো তোর? নাকি এখানেই থাকবি? ব্যবস্থা করে দিয়ে যাও। থেকে যাই। এখন সময় নেই, আবার আসলে ব্যবস্থা করে দিয়ে যাব। চল এবার। চলো। সিঁড়ি দিয়ে নিচে নামছি, দেখলাম স্যার ম্যামরাও নিচে দাঁড়িয়ে আছে, আর ছাত্রছাত্রীরা সবাই বাসে উঠে পড়েছে। হঠাৎ দেখলাম ওই ছেলেটা বাহির থেকে ভিতরে আসছে কলা খেতে খেতে। খোসাটা সিঁড়ির সামনেই ফেলে দিল, ডাস্টবিনে না ফেলে। মেজাজ আমার প্রচুর খারাপ হলো। আমি এতক্ষণে নিচে নেমে এসেছি। আরে চলে যাচ্ছেন নাকি? না, এই মাত্র আসলাম। খুব মজা করতে পারেন আপনি। আপনারা নাকি ঢাকা থেকে এসেছেন, ও ঢাকা থেকে এসেছি, হয়তো আবার দেখা হবে আমাদের। আল্লাহ না করুক, ওকে দেখা যাবে। তা বান্দর পেয়েছেন? গাছে বান্দর পাইনি, তবে মাটিতে পেয়েছি। তাই নাকি? কোথায়? আশেপাশে খুঁজে দেখেন, পেয়েই যাবেন। পাচ্ছি না। খুঁজতে থাকুন। ওকে, বাই। তারপর ছেলেটি সিঁড়ি দিয়ে ওঠা শুরু করলো। আমি এতক্ষণে কলার খোসাটা লাথি দিয়ে সিঁড়ির কাছে এগিয়ে দিলাম। এতক্ষণে ছেলেটি 2-3টা সিঁড়ি উঠে পড়েছে। হ্যালো ভাইয়া। পিছনে তাকিয়ে আমাকে বলেছেন? জি, একটা কথা বলার ছিল। ওকে বলে আবার নিচে আসতেই কলার খোসায় পা দিয়ে ধপাস। আউজ। আশেপাশে সবাই হাঁ হয়ে আছে। আমি, রেহান, নিশা, দিনা, ইমরান ভাইয়া সহ হাসতে হাসতে প্রায় লুটিয়ে পড়েছি। মাহিন স্যার গিয়ে ছেলেটিকে টেনে তুললেন। নাফিসা, বুঝতে বাকি নেই এটা তুমি করেছো, কিন্তু কেন করলে? হঠাৎ এমন কেন করলেন? আমি তো আপনার কথাই নিচে আসছিলাম। আরে সেটা বলার জন্যই তো নিচে ডাকলাম। কলার খোসা ফেলার জন্য ডাস্টবিন আছে, এখানে ফেললেন কেন? এই তো নিচে থাকতেই বলতে পারতেন। পারতাম, কিন্তু আপনার এই কাজের জন্য যে কারো কোমর ভেঙে যেতে পারতো সেটা বোঝানোর জন্যই তো এই পদ্ধতি বেছে নিলাম। সরি, আসলে বুঝতে পারিনি। এরপর থেকে বুঝতে পারবেন। তাছাড়া বান্দরটা খুঁজে পেয়েছেন তো, এখন খোসা ওঠান। নাফিসা, অনেক বড় শিক্ষা দিয়েছো, এবার চলো। বাই না, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তারপর সবাই বাসে উঠে পড়লাম। রেহান আমাদের সাথেই আসলো, আর ইমরান ভাইয়া ও সাইদ ছেলেদের বাসে চলে গেল। আজ আর কেউ নাচানাচি করেনি। সবাই সিটে বসে কেউ গান, কেউ জোকস এসব নিয়ে হাসাহাসি করছে। খুবই ভালো ও মজা করে কাটলাম এই 2টা দিন। আমি জানালা দিয়ে তাকিয়ে মজার সময়গুলো মনে করছি আর প্রকৃতির সৌন্দর্য অনুভব করছি। এইভাবেই খুনসুটি, মজা করা, মান অভিমান, ভালোবাসার মধ্য দিয়ে কাটছে অদ্ভুত মেয়ের দিনগুলো। আল্লাহ হাফেজ।